Good evening, everybody. Good evening, sir. Good evening, sir. আচ্ছা, এখানে টিমের থেকে কেউ আছে নাকি? মানে এখন কি শুরু করব না একটু পরে করতে হয়, আমি ঠিক জানি না তো। মানে শুরু 8:05 করে হয়ে দিন গেছে, আপনি না। শুরু করে দিন, সবাই জয়েন করে দিন। আচ্ছা, টিমের থেকে কেউ আছে যে মানে রেকর্ড করা বা কিছু ব্যাপার থাকে যা করতে হয়? রেকর্ড করে দিয়েছেন, শুরু থেকে করে দিয়েছেন স্যার। আচ্ছা, ওকে। আমি একটা হোয়াটসঅ্যাপে ইমেজ পাঠাচ্ছি, ওই ইমেজটাকে একবার দেখবেন, তাহলে অনেকটা হেল্প হবে আমার আজকে ক্লাসটা নিতে। হ্যাঁ, দেখুন, এরপরে ইমেজটা দেখা যাবে স্ক্রিনে। পেয়েছেন সবাই? হোয়াটসঅ্যাপে ইমেজটা দেখা যাচ্ছে? হ্যাঁ কেউ স্যার। একটু বলুন। হ্যাঁ, আচ্ছা হ্যাঁ। আচ্ছা, তাহলে আমি আমার ক্লাসটা শুরু করছি, মানে ডিসকাশনটা শুরু করছি। তো সবার প্রথমে আমি সামারাইজ করছি পুরো স্টোরিটা কি আছে ম্যাকবেথের, যেটা আপনারা সবাই অলরেডি পড়েছেন, অনেকেই এগুলো অনেক দিন আগের থেকেই চর্চা করছেন, জানেন। ম্যাকবেথের স্টোরিটাতে ম্যাকবেথের ট্র্যাজিক লাইফ সম্পর্কে ডেসক্রাইব করা আছে। দেখবেন যেটা হ্যান্ডআউট দেওয়া আছে, ওই হ্যান্ডআউটে প্রথমেই বলা আছে, একটা ট্রিভিয়া দেওয়া আছে। ট্রিভিয়া মানে একটা শর্ট ইনফরমেশন, যেখানে বলা হচ্ছে ম্যাকবেথ ওয়াজ পাবলিশড ইন 1623, কিন্তু পারফর্মড হয়েছিল 1606। এই শর্ট ট্রিভিয়াগুলো কিন্তু পরীক্ষাতে খুবই ম্যাটার করে, এবং এইখান থেকে শর্ট কোশ্চেন হতেই পারে। যে ম্যাকবেথ কখন ফার্স্ট পাবলিশড হয়েছে, ম্যাকবেথ কখন ফার্স্ট পারফর্ম করা হয়েছে। স্যার পারফর্ম ডেটটা একবার বলে দিন। হ্যাঁ পারফর্ম কবে হয়েছিল ওটা একবার বলে দিন। হ্যাঁ 1606। ওইটা ওই আপনাদেরকে যে হ্যান্ডআউটটা দেওয়া আছে, ওই হ্যান্ডআউটটা ওপেন করবেন, ম্যাকবেথের যে একটা পিডিএফ পাঠানো হয়েছে, ওখানে সবার প্রথমেই ইনফরমেশনটা পেয়ে যাবেন। দেখবেন একটা লেখা আছে ট্রিভিয়া বলে, ওই ট্রিভিয়া সেকশনটাতে পুরো ডিটেলসে লেখা আছে। তো ম্যাকবেথের স্টোরিটা কি ছিল সেটা আমি আরেকবার আপনাদের সামনে প্লট লাইনটাকে বলছি। ওইটা বুঝতে গেলে একবার এই স্ক্রিনের যেটা ইমেজটা পাঠালাম ওইটাকে একবার দেখবেন, তাহলে বুঝতে পারবেন। স্টোরিটা শুরু হয়েছে থ্রি উইচেস দিয়ে। থ্রি উইচেস মানে উইচক্রাফট, নেক্রোম্যান্সি, এই সকল ব্যাপারগুলো যেটাকে আমরা বলি কালো জাদু, কালো জাদু, তারপরে ভূত প্রেত নিয়ে চর্চা করা, এই সকল ব্যাপারগুলো শেক্সপিয়ারের টাইমে ভীষণভাবে প্রচলিত। মানে আমরা যদি ম্যাকবেথ পড়তে চাই, তাহলে ম্যাকবেথের জন্য আমাদের পুরো একটা ইয়ার লেগে যায়। আবার সেই ম্যাকবেথটাকে এখন সেমিস্টার সিস্টেমে যখন আমরা ক্লাসে পড়াই, ইউজি বা পিজি লেভেলে, তখন আমাদের ওটা 6 মাস ধরে পড়াতে হয়। কিন্তু আজকে যেহেতু একদিনের মধ্যে পুরো ব্যাপারটাকে গুছিয়ে বলতে হবে, যাতে আপনাদের কাছে এটা বোধগম্য হয়, সেই জন্য আমি চেষ্টা করছি যতটা সম্ভব সহজ সরলভাবে বলার। ম্যাকবেথ, আমি যে কথাগুলো বলবো এখানে কিন্তু প্রত্যেকটা জিনিসই একটু লক্ষ্য করবেন, যে প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে আপনি ইনফরমেশন পাবেন। এই ইনফরমেশনগুলোকে পুরো মনে রাখতে হবে। এরপরে বাকি লাইন বাই লাইন যদি কোশ্চেন আসে, সেইগুলো তো আপনাদেরকে পড়তেই হবে, বুঝতেই পারছেন। তো ম্যাকবেথ ড্রামাটা ম্যাকবেথের ট্র্যাজিক লাইফ সম্পর্কে বলা আছে, এই জন্য এটা একটা ট্র্যাজেডি। তাহলে ফার্স্ট ইনফরমেশন, এটা একটা ট্র্যাজেডি। তার আগে বলেছিলাম 1606-এ পারফর্মড, 1623-তে ফার্স্ট পাবলিশড। ম্যাকবেথ ছাড়াও শেক্সপিয়ারের আরও যে সকল ট্র্যাজেডিগুলো রয়েছে, তার মধ্যে হ্যামলেট আছে, কিং লিয়ার আছে, অথেলো আছে। এই মানে
ট্র্যাজেডিগুলো শেক্সপিয়ারের খুবই জনপ্রিয় কয়েকটা ট্র্যাজেডি। ম্যাকবেথ ড্রামাটা এমনই একটা ড্রামা, এমনই একটা ট্র্যাজিক প্লে যে এই ড্রামাটাকে ছাড়া কোনো ইউনিভার্সিটি সিলেবাস কমপ্লিট হয় না। ইংলিশ অনার্স বা ইংলিশে মাস্টার্স ডিগ্রি দুটোর মধ্যে কোথাও না কোথাও একটা ইউনিভার্সিটিরই সিলেবাসে কোথাও না কোথাও থাকবেই। যদি কোনো ইউনিভার্সিটির সিলেবাসে অনার্সে আছে, যেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায়, সেখানে যদি না থাকে তাহলে ইউনিভার্সিটির মাস্টার্সের সিলেবাসে অবশ্যই থাকবে। কারণ it is generally said that without Macbeth, learning in UG and PG is not complete. মানে শেক্সপিয়ার ছাড়া এগুলো কখনো সম্ভবই নয় ডিগ্রিগুলো। তো শেক্সপিয়ারের ম্যাকবেথটা এতটাই ইম্পর্টেন্ট। আবার আমরা দেখছি এসএসসি সিলেবাসে আছে, আমরা যখন নেট সেটের প্রিপারেশন নিই তখন তো ম্যাকবেথ থেকে লাইন তুলে কোট থাকে যে এই কোটটা কে বলেছে বা এই কোটটার ইমপ্লিকেশন কি আছে, এরকমভাবে। ম্যাকবেথ যখন ড্রামাটা ফার্স্ট ওপেন হয় তখন দেখা যাচ্ছে 3 উইচেস। হ্যাঁ, আরেকটা আপনাদেরকে ইনফরমেশন দিয়ে রাখি, যদি আপনাদের কোনোভাবে কাজে লাগে তাহলে আপনারা দেখতে পারেন ম্যাকবেথের ওপরে একটা কিন্তু মুভি আছে। ওই মুভিটা মোস্ট প্রবাবলি 1970s মুভি এবং খুবই জনপ্রিয় মুভি। সেটা হচ্ছে রবার্ট পোলানস্কির ডিরেক্ট করা মুভি। ম্যাকবেথের উপরে অনেক মুভি হয়েছে, বিভিন্ন সময়ে বিভিন্ন মানে থিম নিয়ে হয়েছে। যেমন এই বাংলাতেই একটা ওয়েব সিরিজ বেরিয়েছিল মন্দার বলে, শুনেছিলাম, কিন্তু মন্দারটা আমার দেখা হয়নি। আপনারা কি কেউ দেখেছেন? হ্যাঁ স্যার। ওই মন্দার বলে যে ওয়েব সিরিজটা বেরিয়েছিল, ওটা আমি শুনেছিলাম নাকি ম্যাকবেথের স্টোরিটার থেকে বেস্ট করে লেখা, মানে ওর স্ক্রিন প্লেটা ম্যাকবেথ স্টোরিটার থেকেই অ্যাডাপ্টেড। এরকম অনেক সময় বিভিন্ন রকমভাবে মুভিগুলো বিভিন্ন ড্রামার থেকে বা নভেল থেকে অ্যাডাপ্ট করা হয়। যেমন ধরুন ওই হায়দার বলে একটা মুভি বেরিয়েছিল বলিউডে, ওই হায়দার শাহিদ কাপুরের লিড রোল ছিল। ওই মুভিটা অ্যাকচুয়ালি হ্যামলেট থেকে অ্যাডাপ্টেড। তো এরকম নানান সময় নানান মুভি বেরোয়। যাই হোক, রবার্ট পোলানস্কির যে ডিরেক্ট করা মুভিটা, ওই মুভিটা দেখবেন অনেকটা টেক্সটের সাথে রিলেটেড। তাহলে যদি আপনার কাছে টাইম শর্ট আছে, হঠাৎ করে মনে হলো যে ম্যাকবেথ সম্পর্কে আরও একটু জানতে ইচ্ছে করছে, রবার্ট পোলানস্কির মুভিটা দেখে নিন, কিছু ইনফরমেশন পেয়ে যাবেন। ম্যাকবেথের ওই 3 উইচেসদের যে অ্যাক্ট, সেটা সবার প্রথমে আমরা পাই ফার্স্ট অ্যাক্ট, ফার্স্ট সিন, যেটাকে বলা হচ্ছে দ্য ওপেনিং সিন অফ দিস ড্রামা। 3 উইচেস নিজেদের মধ্যে কনভারসেশন একটা রয়েছে, একে অপরের সাথে কথা বলছে, কি রে তাহলে কখন কোথায় দেখা করবি, when shall we meet again, in thunder lightning or in rain। তো ওদের ভয়েসটা ছিল হুইনিং ভয়েস, মানে নাকি সুরে কথা বলে। ওদের যে অ্যাপিয়ারেন্সটা স্টেজে শো করা হবে, সেই অ্যাপিয়ারেন্সটাও ম্যাটার করে। মানে সব কিছু মিলিয়ে শেক্সপিয়ারের ম্যাকবেথ হচ্ছে একটা পুরো প্যাকেজ। আমি একটু একটু করে পুরো ব্যাপারটাকে আপনাদের কাছে বলছি এই 1 ঘন্টা বা 1.5 ঘন্টার মধ্যে। আপনারা একটু চেষ্টা করবেন মানে ব্যাপারটাকে যতটা বলছি সেগুলোকে একটু বুঝে নেওয়ার। শেক্সপিয়ারের ড্রামাটা যখন ওপেন হচ্ছে তখনই আছে উইচেস সিন। এই উইচেস সিনটাকে ফার্স্টে দেওয়ার কি দরকার ছিল? তার কারণটা হচ্ছে শেক্সপিয়ারের টাইমে কিন্তু সবাই এই ভূত প্রেত, কালো জাদু, এই সকল ব্যাপারগুলোর উপরে ভীষণভাবে বিশ্বাসী। তো সেই সময়ের মানুষগুলোকে, যারা সারাদিন ধরে মাঠে কাজকর্ম করছে তারপরে এসে কোনো একটা পারফরমেন্স দেখার জন্য থিয়েটারের দিকে যাবে, সেই সকল মানুষগুলোকে এন্টারটেন করাটাও শেক্সপিয়ারের একজন ড্রামাটিস্ট হিসেবে কাজ। শেক্সপিয়ার এগুলো লিখেছিলেন যাতে সবাই থিয়েটারে প্রেজেন্ট থেকে থিয়েটারে পারফরমেন্সকে এনজয় করতে পারেন, সেই জন্য শেক্সপিয়ার এগুলোকে লিখেছিলেন। উনি এটা ভেবে লেখেননি যে এইগুলোকে নিয়ে পরবর্তীকালে ইউনিভার্সিটিতে পড়ানো হবে বা কোনো একটা এক্সামের জন্য প্রিপারেশন নেওয়া হবে, সেক্ষেত্রে কাজে লাগবে বলে উনি লেখেননি। ওনার লেখার উদ্দেশ্যটা প্রাইমারি যেটা মোটিভেশন বা প্রাইমারি যেটা ইন্টেনশন ছিল, সেটা ছিল শেক্সপিয়ারের প্লেগুলোকে পারফর্ম করা হবে, সেই পারফরমেন্সটা দেখার জন্য বিভিন্ন ক্যাটেগরির মানুষ এসে ওখানে বসবেন। যেমন ধরুন, যারা সারাদিন ধরে মাঠে কাজ করছে বা যে কোনো রকম কাজ করে বেড়াচ্ছে সারাদিন ধরে, যাদেরকে আমরা বলছি ডেইলি লেবার বা ডেইলি আর্নার, তারা সারাদিন ক্লান্তির পরে একটু আনন্দের জন্য, একটু বিনোদনের জন্য ওইখানে যাবে।
থিয়েটারে গিয়ে তারা যদি ভূত প্রেত দেখে তাহলে তারা এন্টারটেন্ড হবে। এই যে যারা সারাদিন ধরে কাজকর্মের পরে গিয়ে ওই রকম থিয়েটারে ঢোকে তারা কিন্তু সব থেকে কম দামের টিকিটটা কেনে। আর সব থেকে কম দামের টিকিট যারা ওই স্টেজের থেকে খুবই ক্লোজ বসে তারা, মানে যাত্রাপালা হলে আপনারা দেখবেন যে যাত্রার সময় মানে সবার সামনে মেঝে ফ্লোরে বসার জন্য ব্যবস্থা থাকে, তারপরে চেয়ার থাকে, তারপরে আরো পিছনের দিকে চেয়ার, এইভাবে যত পিছনের দিকে যাওয়া যায়। মুভি থিয়েটারের ক্ষেত্রেও তাই, সেখানে পিছনে সবার পিছনে থাকে রয়্যাল, তার একটু পরেই থাকে প্লাটিনাম, তারপরে সিলভার, তারপরে গোল্ড, তারপরে সিলভার, এইভাবে ভাগ করে দেওয়া থাকে। সব থেকে কম দামি সিট হচ্ছে একদম স্টেজের সামনে। তো ওই যে গ্রাউন্ড লিঙ্কস বলা হয় তাদেরকে, যারা ডেইলি আর্নার বলছি, ওই গ্রাউন্ড লিঙ্কসদের আনন্দ দেওয়ার জন্য এরকম ধরনের উইচক্রাফটকে ইনক্লুড করা হয়েছে। এখন ওদের ওই কনভারসেশনে উইচেসগুলো একে অপরকে জিজ্ঞেস করছে যে ওয়েন শাল উই মিট এগেন ইন থান্ডার লাইটনিং অন রেন, আমরা এরপরে কখন দেখা করব, কোনো বজ্রপাতের সময়, বিদ্যুৎ চমকাবে তখন, ঝড় বৃষ্টির সময়, নাকি কখন? তখন এরা সবাই উত্তর দিয়ে নিজেদের মধ্যে একটা ডিসকাশন করে বলে দেয় যে আমরা এই সময়ে সবাই একে অপরের সাথে দেখা করব। ওদের ওখানে উইচেস সিনের, মানে যেখানে ফার্স্ট সিনটা বলছি ড্রামাটার, সেখানে একটা লাস্ট লাইন দুটো খুবই ইম্পর্টেন্ট। ফিয়ার ইজ ফাউল অ্যান্ড ফাউল ইজ ফিয়ার, হোভার থ্রু দ্য ফগ অ্যান্ড ফিল দি এয়ার। এইটা এইটা সবাই একসঙ্গে মন্ত্রের মতো করে বলতে বলতে হঠাৎ করে ওখান থেকে ভ্যানিশ হয়ে যাবে। এইটা ছিল ফার্স্ট সিন। তাহলে ফার্স্ট সিনের ইম্পর্টেন্স হচ্ছে গ্রাউন্ডলিংসদেরকে এন্টারটেন করা, উইচেস সিনটাকে ইনক্লুড করে দিয়ে অডিয়েন্সকে অ্যাক্টিভ করে রাখা বা অ্যাট্রাকটিভ করে দেওয়া, যে দেখুন এমন একটা ড্রামা আপনারা দেখতে পাচ্ছেন যেখানে ভূত প্রেত সবাই রয়েছে, তাহলে সবাই ইন্টারেস্টেড হলো। এরপরে আমরা কিছুটা ড্রামাটা দেখার পরে দেখবো যে আবার একটা উইচেস সিন আছে যেখানে উইচেসরা তাদের রানী হেকেটের সাথে কথা বলছে। এখানে একটা কোশ্চেন হতে পারে যে উইচেসদের কুইন কে ছিল? হেকেট। এই হেকেটের সাথে যখন কথা বলবে সেখানে স্পেলিংটা একটু বলুন। HECATE। এরপরে যখন উইচেসদের সাথে ম্যাকবেথ মিট করবে তখন ম্যাকবেথের সাথে তাদের কনভারসেশন আছে। এই দুটো জায়গাতেই উইচেস সিনকে আমরা পাই, একটা ওপেনিং সিন আর একটা আছে যেখানে ম্যাকবেথের সাথে এরা দেখা করে। এছাড়া গ্রাউন্ড লিংকসদেরকে আনন্দ দেওয়ার জন্য আরেকটা সিন আছে যেটাকে আমরা বলি কমিক রিলিফ, মানে পটার সিন, যেখানে একটা পটার মানে হচ্ছে গেটকিপার, যে ম্যাকবেথের বাড়ির পাহারা দিচ্ছিল সেই গেটকিপারকে বলা হচ্ছে পটার। সে আবোল তাবোল উল্টোপাল্টা অনেক কিছু বলে চলেছে, আর সে নিজে এটা অ্যাডমিট করে যে সে পুরোপুরি মানে ওয়াইন ড্রিঙ্ক করার পরে একদম নেশার মধ্যে রয়েছে এবং নেশার মধ্যে সে অনেক কিছু উল্টোপাল্টা বলছে। এখন পটার যখন উল্টোপাল্টা কিছু বলছে, এইটা ড্রামার মধ্যে দেওয়ার কি দরকার ছিল? এটারও যুক্তি রয়েছে। পটার উল্টোপাল্টা মানে মাতলামো করে কথা বললেও সেখানে কিন্তু গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছে। দিস ইজ দ্য গেট অফ হেল অ্যান্ড আই এম দ্য পটার অফ দ্য হেল গেট, এরকম ধরনের একটা কথা ছিল। যে এই গেটটা হচ্ছে মানে ম্যাকবেথের বাড়ির গেটটা, ম্যাকবেথের ক্যাসেলের গেটটা হলো হেলের গেট, আর আমি সেই গেটের গেটকিপার। তাহলে ম্যাকবেথের যে ক্যাসেলটা, যার নাম ছিল ইনভারনেস, এই নামটা মনে রাখতে হবে, ম্যাকবেথের ক্যাসেলের নাম ছিল ইনভারনেস, সেই ইনভারনেসটাকে ও বলছে একটা হেল হয়ে যেতে চলেছে। এবং পরবর্তীকালে আমরা যখন ঘটনাটা দেখবো এগোচ্ছে তখন দেখবো সত্যিই তাই হয়েছে। এখন পুরো প্লটটা কি ছিল? সবার প্রথমে আমরা দেখব উইচেসরা এসে নিজেদের মধ্যে কনভারসেশন করবে, তারপরে বলবে যে আমরা কখন মিট করব, দিয়ে ওদের একটা লাস্ট একসাথে কথা থাকবে, ফিয়ার ইজ ফাউল অ্যান্ড ফাউল ইজ ফেয়ার, হোভার থ্রু দ্য ফগ অ্যান্ড ফিল দি এয়ার, এই বলে ওরা ওখান থেকে ভ্যানিশ হবে। তারপরে দেখা যাবে যে কিং ডানকান, উনি তার স্কটল্যান্ডের, উনি হচ্ছেন স্কটল্যান্ডের রাজা। এই ইমেজটা যেটা পাঠিয়েছি ওই ফটোটাতে আপনারা দেখতে পাবেন যে কিং অফ স্কটল্যান্ড লেখা আছে ডানকান। ওই ডানকানের দুই ছেলে আছে, বড় ছেলের নাম ম্যালকম আর ছোট ছেলের নাম ডোনাল্ডবেন। এই ডানকান এর বিরুদ্ধে লড়াই করছেন একজন নরওয়েজিয়ান কিং। সেই নরওয়েজিয়ান কিং যখন ডানকানের সাথে লড়াই করছেন,
ওই নরওয়েজিয়ান কিং এর প্রচুর সোলজারের রয়েছে এবং সোলজারের পরিমাণ এতটাই বেশি যে ডানকান প্রত্যেক মুহূর্তে ভয় পাচ্ছে এই বুঝি আমরা হেরে গেলাম। কিন্তু ডানকানের টিমে দুজন খুবই মানে প্রফেশনাল সোলজার রয়েছেন, যাদের মধ্যে একজনের নাম ম্যাকবেথ, অন্যজনের নাম ব্যাংকো। এই ম্যাকবেথকে রস বলে একজন ক্যারেক্টার আছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে ইমেজটাতে দেওয়া আছে আদার থেনস বলে, থেন অফ রস। ওই রস বলে যে ক্যারেক্টার আছে ও বলছে বেলোনাস ব্রাইড গ্রুম। এই স্যার কথাটা মনে রাখ। হ্যাঁ বলুন। স্যার বলছিলাম যে একটু আস্তে বললে একটু মানে নোট ডাউন করছি তো একটু সুবিধা হয় আর কি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চেষ্টা করছি। তো এই রস বলে যে ক্যারেক্টারটা, এ বলছে যে বেলোনাস ব্রাইড গ্রুম ম্যাকবেথকে। এই কথাটা ইম্পর্টেন্ট। বেলোনা হচ্ছেন সাহসিকতার দেবী, তাহলে রস বলছেন ম্যাকবেথকে উনি হচ্ছেন সাহসিকতার যে দেবী তার খুবই প্রিয় পাত্র, ব্রাইড গ্রুম মানে ঠিক তার বরের মতো। এতটাই ম্যাকবেথ সাহসী। তা ডানকান ভাবছেন যে আমি হয়তো হেরে যাব কারণ আমাদের সোলজার সংখ্যা কম আছে, কিন্তু ম্যাকবেথ যখন ওখানে ব্যাটেল ফিল্ডে রয়েছে, ম্যাকবেথ কিন্তু ডানকানের হয়ে লড়াই করে ডানকানকে জিতিয়ে দিয়েছে। এইটা শোনার পরে, এই খবরটা পাওয়ার পরে ডানকান খুবই হ্যাপি। ডানকান তখন বুঝলো যে ম্যাকবেথ এর মতো আর কোনো কম্পিটিটর আর কেউ নেই। ম্যাকবেথ যতদিন আমার দলে আছে ততদিন আমরা খুবই সুরক্ষিত, এই ব্যাপারটা কিন্তু ডানকান বুঝে গেছে। ইতিমধ্যে ডানকান একটা খবর পেয়েছে যে একজন থেন, থেন মানে হচ্ছে জমিদার বলতে পারেন, তো সামন্ত বা জমিদার সেটাকে বলে থেন। তো ডানকানের স্কটল্যান্ডে পুরো কান্ট্রিটাকে কয়েকটা এরকম জায়গাতে ভাগ করে দেওয়া হয়েছে। সেরকম এক একটা জায়গার নাম হচ্ছে, একটা জায়গার নাম ফাইভ, কোনো জায়গার নাম রস, কোনো জায়গার নাম হচ্ছে কউডর, কোনো জায়গার নাম গ্ল্যামিস, এরকম। তো ওইখানে যারা দায়িত্বে থাকে তাদেরকে বলে থেন। ম্যাকবেথকে আমরা জানি থেন অফ গ্ল্যামিস হিসেবে, কারণ ম্যাকবেথের বাবা উনি গ্ল্যামিসের থেন ছিলেন। তাহলে ম্যাকবেথের বাবা মারা গেছেন, তাহলে ম্যাকবেথ থেন অফ গ্ল্যামিস, এটা ঠিক। এখন ডানকানের বিরুদ্ধে গিয়ে একজন রয়েছে যার নাম ম্যাকডোনাল্ড, নামটা মনে রাখবেন, ম্যাকডোনাল্ড। ওই ম্যাকডোনাল্ড যাকে বলা হয় থেন অফ কউডর, উনি ডানকানের বিরুদ্ধে গিয়ে ডানকানের বিরোধিতা করেছেন এবং নরওয়েজিয়ান সোলজারদেরকে উনি দেখিয়ে দিয়েছেন যে কিভাবে যুদ্ধ করলে ওরা জিততে পারে। তাহলে বিশ্বাসঘাতকতা করার জন্য ডানকান বললেন যে ওকে মৃত্যু ঘোষণা করে দাও, ওর মৃত্যুর সাজা। স্বাভাবিকভাবেই থেন অফ কউডর মারা যাবে। এখন উইচেসগুলো ম্যাকবেথের সাথে এসে দেখা করে। ম্যাকবেথ এবং ব্যাংকো তারা যুদ্ধে জিতে যে পথ হয়ে পেরিয়ে আসছিল ওটাকে বলে হিদ। হিদ মানে একটু পাহাড়ি টাইপের জায়গা, কিন্তু পাহাড় নয়, পাহাড়ের থেকে একটু ছোট জায়গা হয় এবং ব্যারেন ল্যান্ড, চারিদিকটা পোড়ো জমিতে ভর্তি থাকে, এরকম জায়গাকে বলে হিদ। ওই হিদের পাশ হয়ে পেরিয়ে আসছিল এবং ঝড় বৃষ্টি বজ্রপাত সবই হচ্ছিল। সেই সময় উইচেসগুলো যখন ব্যাংকো আর ম্যাকবেথ দুজনে হেঁটে, ব্যাংকো আর ম্যাকবেথ যখন ঘোড়ায় চড়ে আসে, তাদের পথ আটকে ওই উইচেসগুলো ম্যাকবেথকে প্রথমে গ্রিট করে, হেল ম্যাকবেথ দ্য থেন অফ গ্ল্যামিস। হেল মানে কংগ্রাচুলেশনস। সেকেন্ড উইচ সে গ্রিট করলো হেল ম্যাকবেথ দ্য থেন অফ কউডর। থার্ড উইচ বলল হেল ম্যাকবেথ অল হেল দি, দাউ শ্যাল্ট বি কিং হিয়ার আফটার। মানে প্রথমের জন বলল যে ম্যাকবেথ তুমি গ্ল্যামিসের থেন। দ্বিতীয় জন বললেন যে দ্বিতীয় উইচ বলল যে ম্যাকবেথ তুমি কউডরের থেন হবে। তৃতীয় জন বলল যে ম্যাকবেথ তুমি এরপর রাজা হবে।
এখন ম্যাকবেথকে এই যে প্রফেসিগুলো করলো, এইটাও ইম্পর্টেন্ট, এটা মনে রাখতে হবে কোন প্রফেসিটা করেছিল। ফার্স্ট উইচ বলেছিল ম্যাকবেথ থেন অফ গ্ল্যামিস, সেকেন্ড উইচ বলেছিল ম্যাকবেথ থেন অফ কাউডর, আর থার্ড উইচ বলেছিল ম্যাকবেথ দাউ শ্যাল্ট বি কিং হিয়ার আফটার। এই প্রফেসিগুলোকে শোনার পরে ম্যাকবেথ সবার প্রথমে বলেছিল যে থেন অফ কাউডর তো বেঁচে আছে, থেন অফ গ্ল্যামিস বললে এটা না হয় আমি বুঝলাম, কিন্তু থেন অফ কাউডর সে এখনো বেঁচে আছে, তাহলে তোমরা কেন ওর পোশাকটা আমাকে পরিয়ে দিচ্ছ। এখানে একটা ভালো ফ্রেজ ছিল, সেই ফ্রেজটার নাম হচ্ছে, এই ফ্রেজটা ছিল বরোড রোবস। ওয়াই আর ইউ ড্রেসিং মি ইন বরোড রোবস, কেন আমাকে ধার করা পোশাকটা পরিয়ে দিচ্ছ। এই বরোড রোবসটা বলতে কি বোঝায় এটাও ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন। এরপরে ম্যাকবেথকে ওরা বলে দেওয়ার পরে চলে যাবে, সেই সময় ব্যাংকো বলল যে তোমরা ম্যাকবেথ সম্পর্কে এত কিছু বললে কি করে, তোমরা জানলে কি করে। আচ্ছা, যদি তোমরা সত্যিই এতই জানো যে কোনটার কি হবে, ভবিষ্যৎ কি, অতীত কি, সবই যদি তোমরা জানো, আমাকেও কিছু বলো, আমার সম্পর্কেও আমি জানতে চাই। তখন ব্যাংকোকে বলল যে তুমি এমন কিছু পাবে যেটা ম্যাকবেথের থেকে বেশি, কিন্তু ম্যাকবেথের থেকে কম। এখন এই এনিগম্যাটিক কথা বা ইকুইভোকাল একটা কথা যেটা দুটো মানে, সেটাকে ব্যাংকো ঠিক বুঝতে পারলো না। তখন ব্যাংকো আরো জিজ্ঞেস করলো তোমরা ভালো করে বলো, আরো পরিষ্কার ব্যাপারটা বলো। তখন ওরা বলেছিল যে ব্যাংকো তুমি নিজে কখনো রাজা হতে পারবে না, কিন্তু তোমার বংশের সবাই রাজা হবে। এই কথাটা বলার পরে ব্যাংকো বলল আচ্ছা, আরো আমাকে কিছু বলো যেটা তোমরা জানো। তার আগেই উইচেসরা ওখান থেকে ভ্যানিশ হয়ে যায়। এই যে উইচেসগুলো ওখান থেকে চলে গেল, এটা কিন্তু ব্যাংকোকে সেভাবে কিন্তু মুভ করতে পারেনি। ব্যাংকো এক জায়গায় বলবে যে এরা হচ্ছে সেই আর্থের বাবলসের মতো, মানে জলের ভেতরে যেমন বাবলস থাকে, বাবলগুলো ফেটে যায়, ঠিক একই রকম ভাবে পৃথিবীতে যদি কোনো বাবল থাকে, সেই মাটির ওপরে যদি বাবল থাকে, এরা হচ্ছে সেই রকম, হঠাৎ করে ভ্যানিশ হয়ে গেল, এরা তোমাকে কিছু সত্যি কথা বলে না। ম্যাকবেথকে এরকম বলে ব্যাংকো আর ম্যাকবেথ দুজনেই চলতে শুরু করলো। এই কনভারসেশনটার পরে একের পর এক দেখবো ম্যাকবেথ কিন্তু যখনই ব্যাংকোর সাথে কথা বলছে, হঠাৎ করে নিজের খেয়ালের মধ্যে হারিয়ে যাচ্ছে এবং নিজের মনের মধ্যেই বলে চলেছে কিছু সলিলোকিজ, কিছু অ্যাসাইড রয়েছে। এই সলিলোকি কথাটার মানে হচ্ছে সিঙ্গেল স্পিকার স্পিচ, মানে ম্যাকবেথ যখন নিজেই নিজেকে কিছু বলে চলেছে, মনে মনে কিছু বলে চলেছে, সেইটাকে বলছে সলিলোকি। আর অ্যাসাইড মানে যখন ম্যাকবেথ স্টেজের মধ্যে বাকি সব ক্যারেক্টাররা রয়েছে যারা ওখানে প্রেজেন্ট, কিন্তু ম্যাকবেথ হয়তো সাইডে একাকী চলে গিয়ে নিজে নিজে কিছু একটা আলাদা করে কাউকে কিছু বলছে বা নিজেই নিজেকে বলছে, ওইটা অ্যাসাইড। অ্যাসাইড মানে সাইডে গিয়ে বলতে হবে, আর সলিলোকিটা ওইখানেই নিজের মনের ভেতরে বলে চলে। এখন ম্যাকবেথ সে ভাবছে যে আমাকে থেন অফ গ্ল্যামিস বলেছে, এটা ঠিক আছে, কারণ আমি সত্যিই থেন অফ গ্ল্যামিস। থেন অফ কর্ডর বললো কেন? কিছুক্ষণ পরে একজন মেসেঞ্জার আসবে, সেই মেসেঞ্জার এসে ম্যাকবেথকে বলবে যে ম্যাকবেথ, আপনাকে কিং ডানকান বলেছেন এখন থেকে আপনি হচ্ছেন থেন অফ কর্ডর। কারণ যে থেন অফ কর্ডর ছিল ম্যাকডোনাল্ড, ওই ম্যাকডোনাল্ড ব্যক্তিটা রাজার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, এটাকে বলে রাজদ্রোহ, ট্রিজন। এর জন্য ওনাকে মেরে ফেলা হয়েছে, আর সেই টাইটেলটা আপনাকে দিয়ে দেওয়ার জন্য কিং ডানকান আমাদেরকে পাঠিয়েছেন। ম্যাকবেথ সঙ্গে সঙ্গে একটা আলাদা দুনিয়ায় পৌঁছে যাবে। ম্যাকবেথ ভাববে যে আমাকে থেন অফ গ্ল্যামিস বলেছিল, সেটা সত্যি হয়েছে, থেন অফ কর্ডর বলেছে, এটাও সত্যি হয়ে গেল, তাহলে কি এর পরে আমি রাজা হব? ও একটা কথা বলেছে, ওখানে একটা কোটেশন আছে, কোটেশনটা হচ্ছে দিস টু আর ট্রু অ্যান্ড দিস আর দ্য হ্যাপি প্রলগস টু দ্য সোয়েলিং অ্যাক্টস। এই যে সত্যি দুটো হলো, মানে থেন অফ গ্ল্যামিসের ব্যাপারটা রয়েছে, ওইটা একটা সত্যি হয়েছে, আর থেন অফ কর্ডর এটা সত্যি হয়েছে। এই দুটো হচ্ছে একটা বিশাল বড় যেটা ভবিষ্যৎবাণী, মানে রাজা হওয়া, তার আগের শুধু একটা সূত্রপাত মাত্র। তো ম্যাকবেথ ভাবলো যে সত্যি তো, তাহলে যদি দ্বিতীয়টাও সত্যি হয়ে গেল,
তাহলে নিশ্চয়ই আমি রাজা হব, এটাও সত্যি। ম্যাকবেথ তখন আনন্দিত হয়ে একটা চিঠি লিখলো তার ওয়াইফকে। তার ওয়াইফের নাম হচ্ছে লেডি ম্যাকবেথ হিসাবে আমরা জানি। এখন লেডি ম্যাকবেথকে চিঠি লেখার পরে লেডি ম্যাকবেথ যখন চিঠিটাকে তার ক্যাসেলের মধ্যে দাঁড়িয়ে থেকে পড়ে, লেডি ম্যাকবেথ সঙ্গে সঙ্গে প্রত্যেকটা জিনিসকে লাইন বাই লাইন পড়তে পড়তেই ঠিক করে নেয় যে এরপরে কি করতে হবে। মানে সে যখন ম্যাকবেথের ওই লেটারটা পড়ে দেখলো যে ম্যাকবেথ এরকম ভাবে চিঠিটাতে লিখেছে, এবং চিঠিটাতে লেখার পরে লেডি ম্যাকবেথের মনে হলো তাহলে ম্যাকবেথ তো এতটা বড় কিছু কাজ করতে পারবে না যে রাজা হয়ে যেতে পারবে, আমাকেই পুরো ব্যবস্থাটা করে দিতে হবে। কি করব? এক কাজ করব, কিং ডানকানকে আমাদের বাড়িতে ইনভাইট করব, আমাদের বাড়িতে যদি আসে তারপরে তাকে মার্ডার করে ফেলব। এখন কিং ডানকানকে মেরে ফেললে সঙ্গে সঙ্গে ডাউটটা করা হবে তার ছেলে দুটোর ওপরে। এরকম ভাবে একটা পুরো প্ল্যান তৈরি করে নেয়। চিঠির শেষে লেখা ছিল যে কিং ডানকান আমাদের ক্যাসেলে আসবেন। তাহলে কিং ডানকান যখন আসবে তখন লেডি ম্যাকবেথ ঠিক করে নিল যে বাস, এরপরে আমাদেরকে কিন্তু কাজটা করে নিতে হবে। লেডি ম্যাকবেথের ওই যে প্ল্যানিং করে নেওয়া, এটা এত ইমিডিয়েট যে আমরা ওকে ফোর্থ উইচ বলি। লেডি ম্যাকবেথকে আমরা ফোর্থ উইচ বা সুপার উইচও বলি অনেক সময়, কারণ তিনটে উইচ, ফার্স্ট উইচ থেন অফ গ্ল্যামিস বলেছিল, সেকেন্ড উইচ থেন অফ কর্ডর বলেছিল, থার্ড উইচ দাউ শ্যাল্ট বি কিং হিয়ার আফটার বলেছিল। এখন লেডি ম্যাকবেথ ওদের মতোই ওই যে ভবিষ্যৎবাণীগুলোকে কি করে সত্যি করা যায় সেই দায়িত্বটা লেডি ম্যাকবেথ নিয়ে নিয়েছে। যখন ম্যাকবেথ দেখলো যে লেডি ম্যাকবেথ বলেছে আমি যখন লেডি ম্যাকবেথ দেখলো যে ম্যাকবেথ তার ইচ্ছে আছে রাজা হওয়ার, তাহলে ম্যাকবেথকে কিভাবে রাজা করে দেওয়া যায় সেটার জন্য আমাকে নিজেকে প্রিপেয়ার হতে হবে। এবং লেডি ম্যাকবেথ সঙ্গে সঙ্গে একটা কোটেশন বলতে শুরু করেন। ওই কোটেশনটা আপনাদেরকে, যেটা আমি হ্যান্ড আউটটা দিয়েছি ওখানে দেখবেন একটা লেন্দি একটা কোটেশন দেওয়া আছে, যেখানে ডার্কনেসের উদ্দেশ্যে উনি প্রে করে বলছেন যে কাম ডার্ক নাইট, অন্ধকার রাতকে উনি ডাকছেন যে এত অন্ধকার নেমে এসো যেন সামনে কোনো কিছু বুঝতে না পারা যায়, এমন অন্ধকার নেমে এসো, এমন মানে অশুভ শক্তিরা নেমে এসো, আমাকে শক্তি দাও যেন আমার মধ্যে কোনো রকম ফেমিনাইন কোয়ালিটি না থাকে। কারণ যারা ফিমেল হয়, জেন্ডার স্টাডিজে বলা হয় যারা ফিমেল তারা জেনারেলি সফট হার্টেড, কাইন্ড হার্টেড, সিম্প্যাথেটিক এরকম হয়। যারা মেল হয় তারা একটু রোবস্ট, একটু মানে টাফ কাইন্ড অফ পার্সন, একটু রাফ অ্যান্ড টাফ এই ধরনের পার্সন হয়, যাদের মধ্যে কাইন্ডনেস, সফটনেস এই ব্যাপারটা কম থাকে। তো লেডি ম্যাকবেথ ভাবলো যদি আমি ফেমিনাইন কোয়ালিটিগুলো আমার মধ্যে থাকে তাহলে তো আমি এই কাজটা করতে পারবো না। আমার মধ্যে ফেমিনাইন কোয়ালিটিগুলোকে যদি আমি দূর করতে পারি তখনই কিন্তু আমি ওই ডানকানকে মেরে ফেলার প্ল্যানটা করতে পারবো। সেই জন্য সে অশুভ শক্তিগুলোকে ডাকতে শুরু করলো যে আমাকে তোমরা এসে মোটিভেট করো, আমাকে ক্ষমতা দাও, আমি যেন এই কাজটা করতে পারি। ওই কাজটাকে তারা বলবে, মানে কিং ডানকানকে মেরে ফেলার কাজটাকে তারা বলবে নাইটস বিজনেস, নাইটস গ্রেট বিজনেস। এই যে নাইটস বিজনেস বা নাইটস গ্রেট বিজনেস, এই কথাটা কিন্তু ইম্পর্টেন্ট। এটা কোন জিনিসকে বলা হয়েছে ওটা নিয়ে কোশ্চেন হতে পারে। ওটা হচ্ছে কিলিং অফ কিং ডানকানকে নিয়ে বলা হয়েছে। এখন লেডি ম্যাকবেথের ওই লেটারটা পড়ার পর, নিজের প্ল্যানিং করে নেওয়ার পরে কিং ডানকান আসবেন তার আগেই ম্যাকবেথ এখানে এসে পৌঁছে যায়। ম্যাকবেথ তার ক্যাসেলে পৌঁছে যাওয়ার পরে, ক্যাসেলের নাম ছিল ইনভারনেস, সেই ইনভারনেসে পৌঁছে যাওয়ার পরে ম্যাকবেথ তার ওয়াইফকে সবকিছু আরো ডিটেলসে বলে এবং তারপরে তারা ঠিক করে যে কিং এলে তাকে হসপিটালিটি দেখানো হবে। যথারীতি কিং, তার সঙ্গে যত অ্যাটেন্ডেন্টস আর যারা থেনস রয়েছে সবাই, সঙ্গে কিং এর দুই ছেলে ম্যালকম আর ডোনাল্ডবেন, যেটা আমি ইমেজে আপনাদের পাঠিয়েছি পাবেন ওখানে, এরা সবাই ওখানে উপস্থিত। তাহলে ম্যালকম, ডোনাল্ডবেন, ব্যাংকো, আদার থেনস, ম্যাকবেথ, লেডি ম্যাকবেথ সবাই ওই সিনটার মধ্যে প্রেজেন্ট। এখন ম্যাকবেথের ওই ক্যাসেলে ডানকান আসার পরে লেডি ম্যাকবেথ তাকে গ্রিট করে, তারপরে তাদেরকে খাওয়া দাওয়া ব্যবস্থা করে দেওয়া, রাতে ঘুমানোর সমস্ত কিছু ব্যবস্থা করে। লেডি ম্যাকবেথ প্ল্যান করে
রাতের বেলায় খাবারের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে দেবে, যাতে ম্যাকবেথ ডানকান যে রুমটাতে ঘুমোবে সেই রুমের পাহারাদার দুজন দুজন গার্ডস থাকবে, সেই চেম্বারলেন বলছে তাদেরকে, ওই টু চেম্বারলেন্স ওদের খাবারের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে দেবে, যে কারণে তারা খুবই ডিপ স্লিপের মধ্যে চলে যাবে। এখন ওরা যখন পুরোপুরিভাবে ঘুমিয়ে পড়েছে, লেডি ম্যাকবেথ তখন বলবে ম্যাকবেথকে, যাও তুমি এই সময় গিয়ে একটা ড্যাগার নিয়ে গিয়ে রাজাকে মেরে ফেলো, কিং ডানকানকে মেরে ফেলো, কারণ কিং ডানকান ঘুমোচ্ছে আর গার্ডসরা সবাই ঘুমিয়ে গেছে, এখানে যতজন অ্যাটেন্ডেন্স ছিল থেন্স ছিল সবাই ঘুমিয়ে গেছে, এই সময় তুমি ওকে মেরে ফেলো, নাইটস বিজনেসটাকে সেরে ফেলো। কিং ডানকানকে মেরে ফেলার ব্যাপারটা কিন্তু বারবার ম্যাকবেথ ভাববে এটা কি ঠিক করছি। ম্যাকবেথ একবার বলবে যে উই শুড নট প্রসিড ফার্দার ইন দিস নাইটস বিজনেস, আমরা এই রাতের বেলার এই কাজটাতে কোনোভাবে আর এগোবো না। আবার পরের মুহূর্তে লেডি ম্যাকবেথ বলবে তোমার মধ্যে কি কোনো পৌরুষত্ব রয়েছে। এই যে লেডি ম্যাকবেথের এরকম ধরনের প্রভোগ করার যে কথাগুলো, যে তোমার মধ্যে কি আদৌ কোনো পৌরুষত্ব রয়েছে, তুমি কি কোনো মানুষ, নাকি তুমি আমাকে রাজা হবে বলেছিলে বা চিঠিটা লিখেছিলে তখন কি তুমি নেশার মধ্যে ছিলে, মানে তোমার মধ্যে কোনো রকম ধরনের আমি একটা পৌরুষত্ব দেখতে পাচ্ছি না, শিশু সুলভ ব্যাপারটা তোমার মধ্যে ভর্তি রয়েছে, দাও আমাকে ছুরিটা দাও, আমি গিয়ে মেরে দিয়ে চলে আসছি। এই বলে লেডি ম্যাকবেথ ছুরিটাকে নিয়ে চলে যাবে কিং ডানকানকে মারার জন্য। যখন কিং ডানকানের চেম্বারে পৌঁছবে তখন দেখবে কিং ডানকান উনি পুরো ঘুমের মধ্যে রয়েছেন। দেখার পরে লেডি ম্যাকবেথ ফিরে এসে বলবে যে আমি গিয়ে দেখলাম কিং ডানকান এমনভাবে ঘুমোচ্ছেন, দেখে মনে হচ্ছে আমার বাবার মতো একজন মানুষ ঘুমোচ্ছে, আমি ওই মানুষটাকে মারতে পারবো না। তো কিং ডানকানকে মারতে আমি পারবো না, তুমি যাও, তোমাকেই এই কাজটা করতে হবে। তারপরে ম্যাকবেথের হাতে ছোরাটাকে দিয়ে ম্যাকবেথকে পাঠায় এবং ওখানে কিছু কথা বলে যেগুলো খুবই আপত্তিকর এবং অপমানজনক একজন ওয়াইফ তার হাজব্যান্ডকে বলছে। লেডি ম্যাকবেথ বলছে যে তোমার মধ্যে কোনো পৌরুষত্ব নেই, তুমি জানো আমার যদি এরকম ধরনের কোনো ইচ্ছে থাকতো যে আমি রাজা হব, আমি যদি কোনো পুরুষ হতাম তাহলে আমি এক্ষুনি খুনটা করে দেখিয়ে দিতাম। আমি এই মুহূর্তে আমার ইচ্ছে করছে যদি আমার কাছে কোলে কোনো বাচ্চা থাকে, সেই বাচ্চাকে দুধ খাওয়ানো মানে ব্রেস্ট ফিডিং করানো থেকে দূরে সরিয়ে বাচ্চাটার মাথা আমি থেতলে দিতাম, কারণ বাচ্চাটাকে ব্রেস্ট ফিডিং করানোর থেকে বড় কথা হচ্ছে রাজা হওয়াটা। আমি সমস্ত কিছু বিসর্জন দিয়ে দিতে পারি রাজা হওয়ার জন্য। এই যে এইভাবে বলাগুলো, এক জায়গায় একটা কথা রয়েছে, টেক দ্য গার্ল ফর মিল। আমি চাই, লেডি ম্যাকবেথ বলছে, আমি চাই আমার মধ্যে ফেমিনাইন কোয়ালিটিগুলোকে দূরে সরিয়ে দিতে, মানে আমার কাছে ফেমিনাইন যে বডিটা আছে সেই বডিটাকে আমি নেগলেক্ট করতে চাই। আমি চাইবো বডিটাকে আমি দূরে সরিয়ে দিয়ে আমার শরীরের মধ্যে শুধুমাত্র পিত্তরস ভর্তি করে নিতে, মানে শুধু তেতো ভাবটা থাকবে আর কিছু থাকবে না, শরীরটা বিষাক্ত করে নিতে চাই আমার শরীর। এই যে একটা কথা বলছে, এগুলো এগুলো কোনো মেয়ের পক্ষে বলা সম্ভব নয়। মানে ফেমিনাইন কোয়ালিটিস বলতে আমরা যেগুলো বুঝি সেটা হচ্ছে সফট হার্টেড, কাইন্ড হার্টেড, এরকম হবে। লেডি ম্যাকবেথ যেভাবে কথা বলছে একজন ওয়াইফ হিসেবে তার হাজব্যান্ডকে, এগুলো ভেরি ইনসাল্টিং, প্রভোকেটিভ। এর জন্য লেডি ম্যাকবেথকে সুপার উইচ বলে। এরপরে লেডি ম্যাকবেথকে এইভাবে প্রভোগ করার পরে, ইনস্টিগেট করার পরে, প্ররোচনা দেওয়ার পরে ম্যাকবেথকে পাঠায়, যাও তুমি যাও ডানকানকে মেরে ফেলো। ম্যাকবেথ গিয়ে ডানকানকে মেরে ফেলে সঙ্গে সঙ্গে ছোরাটাকে হাতে নিয়ে বেরিয়ে চলে আসে। ম্যাকবেথ যখন ওখান থেকে ফেরার সময় তার হাতে রক্তাক্ত একটা ছুরি রয়েছে, ড্যাগার মানে ছোরা, ছুরির থেকে একটু বেশি লম্বা, বড়। তো ওই ছোরাটাকে নিয়ে যখন ম্যাকবেথ ফিরে তখন লেডি ম্যাকবেথ বলে, তুমি এটাই কেন নিয়ে এসেছো, এটা তো ওই গার্ডস গুলোর হাতে রেখে দিতে হতো, দাও দাও আমাকে দাও। লেডি ম্যাকবেথের হাত থেকে ছোরাটাকে নিয়ে গিয়ে ওই গার্ডস দুটোর হাতে রক্তটাকে মাখিয়ে একজনের কাছে নামিয়ে চলে আসে। লেডি ম্যাকবেথ বলে, এরপরে চলো আমরা চুপচাপ নিজেদের রুমে চলে যাই। সেই মুহূর্তে ব্যাংকো আসবে, ব্যাংকো আর ম্যাকডাফ। এরপরে ম্যাকডাফ আর ব্যাংকো যখন ওখানে ঢুকবে সেই মুহূর্তে পটাশ সিন রয়েছে। এই যে পটাশ সিনটাকে আমরা বলি কমিক রিলিফ, মানে একটু স্বস্তি দেওয়া। কেন?
এতক্ষণ ধরে আমি যে স্টোরিটা বলছি সেই স্টোরিটাতে প্রত্যেকটা জিনিস হচ্ছে খুবই টেনশনের। প্রথমে দেখছি যে উইচের সিন, ভূত প্রেত, মানে থিয়েটারে যারা সবাই বসে আছে তারা ভয় পেয়ে যাবে, চুপচাপ বসে থাকবে। তারপরে দেখছি কিং ডানকানকে হত্যা করার একটা বিশাল বড় কনস্পিরেসি চলছে, একটা ষড়যন্ত্র চলছে, কিং ডানকানকে মেরে ফেলা হলো। এই যে সিনগুলো, ব্লাড সেড, এগুলো দেখার পরে অডিয়েন্স ওইখানে যারা পারফরমেন্সটাকে দেখবে, আমরা তো শুনছি, যারা অ্যাকচুয়াল পারফরমেন্সটাকে স্টেজের মধ্যে দেখবে তারা ভয় পেয়ে যাবে। এই যে এতটা বেশি ভয়ের মধ্যে থাকবে অডিয়েন্স, তাহলে অডিয়েন্সকে একটু হাসির খোরাক দেওয়াটাও দরকার। শেক্সপিয়ার ঠিক টাইমে যখন ডানকানকে মেরে ফেলা হয়েছে, ঠিক সেই মুহূর্তে পটার সিনটাকে ইনক্লুড করে দিয়েছেন। এই পটারের সিন এত বেশি মন দিয়ে শুনতে হবে না। পটার মানে সে একজন ড্রাঙ্কার্ড পারসন, মাতাল। তাহলে সে যখন স্টেজের মধ্যে হেঁটে চলবে, টলমলো করে হাঁটবে, এইটা দেখে সবাই কিন্তু অডিয়েন্সের মধ্যে যারা বিশেষ করে গ্রাউন্ডলিংস তারা নিজেদেরকে রিলেট করতে পারবে যে এই দেখেছিস পটার কিন্তু পুরো আমাদের মতো করে হেঁটে চলছে। এই পটারটা আমাদের মতো করেই যখন হেঁটে চলছে, তার মানে এ আমাদের মতোই। আর ওই যে হাঁটতে গিয়ে উল্টোপাল্টা করে কথা বলা, এই বলা, এগুলো দেখে সবাই হাসবে। তাহলে পুরো ড্রামাটা যখন একটা ভীষণ টেন্সড মোমেন্টের মধ্যে পৌঁছে যায়, হঠাৎ করে দেখা গেল ড্রামাটার মধ্যে একটু আনন্দের আবহ তৈরি হলো, ওইটাকে বলা হচ্ছে কমিক রিলিফ। তাহলে পটার সিনটা কি জন্য দেওয়া? কমিক রিলিফের জন্য। এরপরে পটার বলবে যে ঠিক আছে, এত রাত হয়েছে যে আমি ঘুমিয়ে পড়েছিলাম, তাই জন্য গেটটা খুলতে একটু দেরি হলো, আসুন আসুন আপনারা আসুন। দিয়ে ম্যাকডাফ দুজন, সরি, ব্যাংকো আর ম্যাকডাফ ঢুকবে। ওরা যখন ঢুকবে, লেডি ম্যাকবেথ আর ম্যাকবেথ তারা লুকিয়ে পড়বে। তারপরে একটু পরে বেরিয়ে আসবে। তখন ম্যাকবেথ আর লেডি ম্যাকবেথকে দেখার পরে ম্যাকডাফ বলবে যে রাজা কোথায়, উনি কি ঘুমিয়ে গেছেন? তখন এরা বলবে হ্যাঁ, ওনারা তো অনেক আগে খাবার খেয়ে ঘুমোতে চলে গেছেন, মনে হয় এতক্ষণে ঘুমিয়ে গেছেন। ম্যাকডাফ বলবে কই দেখে আসি তো একবার। ম্যাকডাফ ওই রুমে যাবে। এটা মনে রাখবেন, ম্যাকডাফ কিন্তু ফার্স্ট ডানকানকে মৃত অবস্থায় দেখেছে। যখন ডানকানকে দেখতে গেল, গিয়ে দেখে এসে ম্যাকডাফ যেভাবে বর্ণনা দিচ্ছে ওই বর্ণনাগুলো ইম্পর্টেন্ট। ম্যাকডাফ বলছে যে মানে কনফিউশন হ্যাথ মেড দ্য মাস্টারপিস। এমন একটা দৃশ্য এখানে তৈরি হয়েছে যে সবাই কনফিউজড হয়ে যাবে কি করে ঘটলো এই ঘটনাটা। এই ঘটনাটার একদম সেরা একটা শিল্প সৌন্দর্য বলতে পারেন যে এখানে আমরা দেখতে পাচ্ছি। কনফিউশন হ্যাথ মেড দ্য মাস্টারপিস, মানে কিভাবে সম্ভব এটা, আমি কিভাবে বিশ্বাসই করতে পারছি না, এরকম করে বলে বলে সে বেরিয়ে আসবে। তখন এরা জিজ্ঞেস করবে কোথায় কি হয়েছে, কি বলো। তখন বলবে ব্যাংকো তুমি যাও, তুমি নিজের চোখে একবার গিয়ে দেখো, নিজের চোখগুলোকে নষ্ট করে নাও, কারণ এই দৃশ্য কখনো লাইফে তুমি দেখোনি। এরপরে ওরা যাবে, লেডি ম্যাকবেথ জিজ্ঞেস করবে যে ম্যাকডাফ আপনি কি দেখলেন, এমন কেন বলছেন, কি হয়েছে, আমাদের ক্যাসেলে কি হলো? তখন ম্যাকডাফ বলবে ক্যাসেল যেখানেই হোক, যে ঘটনাটা ঘটেছে সেইটা খুবই খারাপ, এটা আপনাদের ক্যাসেল হোক বা অন্য জায়গা। কি হয়েছে? না আপনি এটা শুনতে পারবেন না, আপনি একজন মহিলা হিসেবে এই রকম ধরনের খুন খারাপের কথা বললে আপনি হয়তো নিজেই জ্ঞান হারাবেন। পরে আবার জিজ্ঞেস করার পরে ম্যাকডাফ বলে দেয় যে ডানকানকে মেরে ফেলেছে। তার ছেলে দুজন উঠে চলে আসে, স্লিপ নো মোর, স্লিপ নো মোর, এরকম করে চিৎকার করতে করতে ম্যাকডাফ ডাকতে শুরু করে। তখন ম্যালকম ডোনাল্ডবেন বেরিয়ে আসে। এই ম্যালকম ডোনাল্ডবেনকে বলে যে দেখো, তোমাদের ব্লাড, মানে তোমাদের যিনি সৃষ্টিকর্তা, তোমাদের বাবা, উনি মারা গেছেন। তারপরে সবাই গিয়ে দেখে যে সত্যি ডানকান মারা গেছে। এখন কে মার্ডার করেছে এই কথাগুলোকে ভাবার জন্য এত টাইম নেই। ম্যালকম আর ডোনাল্ডবেন এরা দুজনে নিজেদের মধ্যে কনভারসেশন শুরু করলো যে দেখ, সবাই কিন্তু সন্দেহ করবে আমরাই মার্ডার করেছি, কারণ ডানকান যদি মারা যায় তাহলে তার ছেলেরা রাজা হবে। এখন হতে পারে যে বড় ছেলে ছোট ছেলেকে ফাঁসানোর জন্য মেরে ফেলেছে, বা ছোট ছেলে বড় ছেলেকে ফাঁসানোর জন্য মেরে ফেলেছে, এইটা সাধারণ মানুষ ভাববে। যাই হোক, আমাদের দুজনেরই বিপদ। ম্যালকম বলল আমি এরপরে পালাবো, আমি তো তাহলে আহ, ইংল্যান্ডে পালাবো। আর ডোনাল্ডবেন বলল আমিও তাহলে পালাই, আয়ারল্যান্ডে পালাবো। কে কোথায় পালালো সেটাও ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন। ম্যালকম তার বড় ছেলে পালিয়ে গেল ইংল্যান্ডে, ছোট ছেলে ডোনাল্ডবেন সে পালিয়ে গেল আয়ারল্যান্ডে। এদের পালিয়ে যাওয়ার পরে
ওইখানে এরপর নতুন কিং কে হবে, সবাই তখন রেকমেন্ড করলো যে ম্যাকবেথকে রাজা করে দেওয়া হোক। তাহলে ম্যাকবেথ রাজা হলো। স্কোন বলে একটা জায়গা আছে, SCONE, স্কোন, স্কোন বলে জায়গাটাতে, ওখানে গিয়ে ম্যাকবেথের রাজ্যাভিষেক হলো। ম্যাকবেথ রাজা হয়ে যাবার পরে ম্যাকবেথ এরপরে ঘুমোতে পারছে না। ম্যাকবেথ ভাবছে আমি যে রাজা হব এই ব্যাপারটা তো ব্যাংকও জানতো। তারপরে উইচেস গুলো এটাও বলল যে ব্যাংকোর ছেলেও রাজা হবে, তাহলে আমার তো কোনো ছেলে নেই। আমি যদি রাজা হয়েছি শুধু কি ব্যাংকোর ছেলেগুলোকে রাজা করে দেওয়ার জন্য, মানে ব্যাংকোর ছেলে তার ছেলে এইভাবে বংশ পরম্পরায় ওদেরকে রাজা করার জন্য আমি এত বড় খুন করেছি? তাহলে আমি তো রাজা হয়ে বহুদিন বেঁচে থাকতে চাই, আমি এটা হতে দেব না। ব্যাংকোকে মেরে ফেলতে হবে, আর ওর ছেলে ফ্লিয়ান্সকেও মেরে ফেলতে হবে। ম্যাকবেথ প্ল্যান করলো যে এক কাজ করি, আমি রাজা হয়েছি, একটা ফিস্ট দেব, সবাইকে ডাকবো, সবাই উপস্থিত থাকবে, যেদিনে ব্যাংকো আর তার ছেলেকেও ইনভাইট করব, ওরা যখন আসবে দুজন মার্ডারারকে পাঠাবো, ওরা মার্ডার করে দেবে। ঠিক একই রকম ভাবে যেরকম প্ল্যান সেই অনুযায়ী কাজ, একটা মানে গ্র্যান্ড ফিস্ট দেওয়া হলো, যেটাকে বলা হয় ব্যাংকুয়েট সিন। ওই ব্যাংকুয়েট সিনে সবাই প্রেজেন্ট আছে, শুধু অ্যাবসেন্ট রয়েছে ব্যাংকো, কারণ ব্যাংকোকে লোক পাঠিয়ে অলরেডি মার্ডার করে ফেলেছে ম্যাকবেথ। কিন্তু ব্যাংকোর ছেলে ফ্লিয়েন্স ওখান থেকে পালিয়ে গেছে। যখন মার্ডার করা হয় ব্যাংকোকে, সেই মুহূর্তে ব্যাংকো চিৎকার করে করে বলে, ফ্লাই ফ্লিয়েন্স ফ্লাই, পালিয়ে যাও ফ্লিয়েন্স, এখান থেকে পালাও পালাও, তোমাকেও মেরে ফেলবে। ফ্লিয়েন্স ওখান থেকে পালিয়ে যাওয়ার পরে ব্যাংকো ওই ব্যাংকোকে ওরা সবাই মেরে ফেলে, ওই দুজন যারা ছিল ওরা মেরে ফেলে ওকে একটা নর্দমার মধ্যে ফেলে দেয়। তারপরে দেখা করার জন্য ওই মার্ডারাররা ম্যাকবেথের সাথে দেখা করতে ওই ব্যাংকোয়েট হলে চলে আসে। ম্যাকবেথ ওদের সাথে আলাদা করে গিয়ে দেখা করে যে কি হলো। ওরা বলে যে মহারাজ, আমরা আপনার কথা মতো ব্যাংকোকে মেরে ফেলেছি। ম্যাকবেথ তখন বলবে, বাহ, এতদিনে তাহলে তোমরা একটা কাজের মতো কাজ করতে পেরেছো। আর ওর ছেলের কি ব্যাপার? তখন এরা বলে যে ওর ছেলেটা পালিয়ে গেছে। তখন ম্যাকবেথ একটা কথা বলেছিল, হিয়ার কামস মাই ফিট এগেইন, এরপরে তো আমার আবার ওই পাগলামোটা শুরু হয়ে গেল, তোমরা তো ছেলেটাকেই মারতে পারোনি যে পরবর্তীকালে রাজা হবে। তখন ম্যাকবেথ ওই অবস্থাতে মাথার মধ্যে খুব প্রেসার নিয়ে ব্যাংকোয়েট হলে পৌঁছয়। ব্যাংকোয়েট হলে মানে আপনারা যদি ওই একটা বিশাল বড় ডাইনিং হল যদি দেখেছেন, সেখানে দেখবেন যে অনেকগুলো চেয়ার পরপর সাজানো থাকে, এবং যারা রয়্যাল ফিস্ট যেখানে হয়, আপনারা রাষ্ট্রপতি ভবনের ভেতরেও এরকম দেখতে পাবেন, প্রত্যেক চেয়ারের সামনে একজনের নেম প্লেট দেওয়া থাকে যে এই ব্যক্তি এই চেয়ারে বসবে, এখানে ডিনার করবে বা এখানে খাবার খাবে। তো ঠিক একই রকম ভাবে একটা বিশাল বড় ডাইনিং টেবিল আছে, সেখানে সবাই বসেছে, কিন্তু একটা জায়গা ম্যাকবেথের জন্য ফাঁকা আছে। সেই চেয়ারটাতে ম্যাকবেথ বসার আগে সবাইকে গ্রিট করে যে আপনাদেরকে সবাইকে ধন্যবাদ, আপনারা আমাকে রাজা করেছেন এবং এই গ্রেট বা গ্র্যান্ড একটা ফিস্টের জন্য আপনারা এসেছেন, এটা আমি খুব খুশি। আর চলুন সবাই মিলে একসাথে ডিনার করি। ব্যাংকও মনে হচ্ছে আমাদের কথা দিয়ে কথা রাখতে পারেনি, ও বলেছিল চলে আসবে কিন্তু আসেনি, আমার সাথে বিশ্বাসঘাতকতাই করেছে এটা। চলুন আমরা সবাই খাওয়া দাওয়া করি। লেডি ম্যাকবেথও ওখানে প্রেজেন্ট ছিল। হঠাৎ করে দেখা যায় যে ব্যাংকোর ভূত দেখতে পেয়ে ম্যাকবেথ উল্টোপাল্টা বকতে শুরু করেছে। যে চেয়ারটা ম্যাকবেথের জন্য, মানে রাজা বসবে যে চেয়ারে, সেই চেয়ারটাতে ব্যাংকো বসে আছে। ব্যাংকো বলছে যে ম্যাকবেথ বলছে যে তুমি কেন আমার এইখানে চেয়ারে বসেছো, এখানে চেয়ারে বসে থেকে আমার দিকে কেন এরকম ভাবে তোমার কোকড়ানো চুলগুলোকে নাড়াচ্ছ, আর তোমার মুখে এরকম রক্ত লেগে আছে, তোমাকে দেখে মনে হচ্ছে একজন গ্রে হাউন্ড, মানে সেই শিকারী কুকুরের মতো, তুমি কেন আমার এখানে এসেছো, এরকম করে বলতে শুরু করে। লেডি ম্যাকবেথ বুঝতে পারে যে এরকম ভাবে বলতে থাকলে তো সব প্ল্যান ফাঁস করে দেবে। সঙ্গে সঙ্গে লেডি ম্যাকবেথ বলে যে না না, আপনারা কিছু মনে করবেন না, পুরো যত গেস্ট ছিল সবাই ওখানে দাঁড়িয়ে পড়ে। লেডি ম্যাকবেথ বলে না না, আপনারা সবাই বসুন, আপনারা কিছু মনে করবেন না, আমার হাজব্যান্ডের এরকম একটু মেন্টাল একটু প্রবলেম আছে, মাঝে মধ্যে এটা হয়, আপনারা কিছু খারাপ মনে করবেন না, বরং আপনারা যদি আবার এর মধ্যে একটু
মানে ঔদাসীন্যতা দেখান যে কি হয়েছে মহারাজের খবর নিই, এই করতে থাকলে কিন্তু আরো বেশি করে উনি ক্ষেপে যাবেন। আপনারা যেমন খাচ্ছেন খেয়ে নিন, অসুবিধে কিছু নেই। আবার সেকেন্ড টাইম আবার ম্যাকবেথ ওরকম বলতে শুরু করে, তখন লেডি ম্যাকবেথ তাকে দূরে সরিয়ে নিয়ে গিয়ে বলে যে কি হয়েছে, তুমি কেন এরকম করছো। লেডি ম্যাকবেথকে ম্যাকবেথ বলছে যে দেখো আমার চেয়ারটাতে একটা ব্যাংকর ভূত বসে আছে। লেডি ম্যাকবেথ বলবে কই, কোথায় কেউ বসে নেই, চেয়ার ফাঁকা, তুমি উল্টো পাল্টা বলছো, এগুলো তোমার হিট অপ্রেসড ব্রেন থেকে এরকম মনে হচ্ছে। এই হিট অপ্রেসড ব্রেন বলতে মাথার মধ্যে প্রচন্ড চাপ রয়েছে, সেই চাপের জন্য মনে হচ্ছে। ম্যাকবেথ ওই দিনের পুরো পার্টিটাকে এরকম ভাবে খারাপ করে দেয়। তো ওই ব্যাংকোয়েট সিনের মধ্যে কার ঘোস্ট এসেছিল? ব্যাংকো। কে ঘোষটাকে দেখতে পাচ্ছিল? শুধুমাত্র ম্যাকবেথ। এটা একটা ইনফরমেশন পরীক্ষার জন্য। তারপর ওই সিনটা পেরিয়ে যাওয়ার পরে ম্যাকবেথ বারবার শুধু চিন্তা করছে যে তাহলে এরপরে সবাই বুঝি বুঝতে পেরে গেল, ম্যালকম কোথায় গেল, আর ম্যাকডাফকেও তো দেখতে পাচ্ছি না আমার রাজ্যে। আজকে তো কই ব্যাংকুয়েটে, মানে ব্যাংকুয়েট হলে ম্যাকডাফও আসেনি, তাহলে ম্যাকডাফ কোথায় গেল, খবর নাও। লোক পাঠালো, লোক এসে বলল যে ম্যাকডাফ ইংল্যান্ডে গেছে, ওইখানে ম্যালকম আছে, এবং ওখানে তাদের একজন ইংল্যান্ডের রাজার সাথে দল বল তৈরি করে ওরা আপনার বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুতি নিচ্ছে। ম্যাকবেথ এটা শোনার পরে বলল যাও ম্যাকডাফের পুরো ফ্যামিলিতে যাকে পাবে তাকে মেরে ফেলো। এখন ম্যাকডাফের ফ্যামিলিতে লেডি ম্যাকডাফ আছে, যেটা আপনারা ইমেজে দেখতে পাবেন, ম্যাকডাফের একটা বাচ্চা ছেলে আছে, আর সার্ভেন্টসরা রয়েছে। যখন ম্যাকবেথের পাঠানো লোকরা ওখানে পৌঁছলো তখন লেডি ম্যাকডাফ তার বাচ্চাটাকে স্নান করাচ্ছিল। সেই অবস্থাতে ওই ম্যাকবেথের পাঠানো লোক ওই বাচ্চাটাকে মেরে ফেলে। বাচ্চাটাকে যখন ছুরি দিয়ে মেরে ফেলে তখন বাচ্চাটা বলে মা তুমি পালাও পালাও, ওরা আমাকে মেরে ফেললো, তোমাকেও মেরে ফেলবে, পালাও। এই বলতে বলতে লেডি ম্যাকডাফকেও ওরা ধরে ফেলে এবং লেডি ম্যাকডাফকে মেরে ফেলে। মেরে ফেলার পরে ওরা চলে আসে, যত সার্ভেন্টসকে পেয়েছিল তাদেরকেও মেরে ফেলে, একে একে চলে আসে। এই যে সিনগুলো ঘটছে, প্রথমে দেখলাম ম্যাকবেথ কত মানে কাকে কাকে খুন করলো। সবার প্রথমে কিং ডানকানকে, তারপরে ব্যাংককে লোক পাঠিয়ে মারা করালো। ব্যাংকো মারা যাবার পরে, ব্যাংকোর আগে ওই যে দুজন গার্ডস ছিল, ওই দুজন গার্ডসকে মেরে ফেলে, তারপরে ব্যাংকোকে, তারপরে ম্যাকডাফের ফ্যামিলিতে ম্যাকডাফের ওয়াইফ, ম্যাকডাফের বাচ্চা এবং ম্যাকডাফের সঙ্গে যারা ছিল রিলেটিভস কিনস, তাদের সবাইকে। এরপরে বলে কি ম্যাকডাফকেও মেরে ফেলতে হবে, না হলে এরা কিন্তু আমার বিরুদ্ধে এসে লড়াই করবে। আমার তাহলে কি রাজা হওয়াটা আর হবে না? আমি কি আর বেশি দিন রাজা থাকতে পারবো না? আমি একবার উইচেসদের কাছ থেকে একটু মানে কাউন্সিল করতে যাব, পরামর্শ নিয়ে আসি। ম্যাকবেথ চলে গেল উইচেসদের সাথে দেখা করতে। উইচেসরা অলরেডি সেখানে রেডি হচ্ছিল, একটা প্রিপারেশন নিচ্ছিল যে ম্যাকবেথ আসছে, চল সবাই মিলে একটা স্যুপ রেডি করি। যে স্যুপটাতে, এটা ডেসক্রিপশন রয়েছে, এটা যদি ম্যাকবেথের টেক্সটটা আপনারা পড়েন ওখানে দেখবেন, কেউ একজন একটু ব্যাঙের একটা হয়তো ঠ্যাং দিয়ে দিল, কেউ হয়তো একটা কোনো প্রাণীর কিডনিটাকে ওখানে জলের মধ্যে, একটা বিশাল বড় কলড্রন রয়েছে, কলড্রন মানে কড়াই, যে কড়াইটাতে রান্না হচ্ছে সেখানে সব কিছু ফুটছে টকবক করে, সেই অবস্থাতে ওরা একটা একটা করে এলিমেন্টগুলো ওখানে অ্যাড করতে থাকছে। একজন বাবুন, মানে এক ধরনের মাংকি, তার ব্লাডটাকে ওখানে ঢেলে দিল। এরকম ভাবে বিভিন্ন রকমের অদ্ভুত সব জিনিসগুলোকে ওরা ওইখানে মিক্সড করে একটা রেসিপি বানিয়ে দিল। পরবর্তীকালে যখন ম্যাকবেথ এসে ওখানে পৌঁছবে, সে পৌঁছানোর সময় ম্যাকবেথকে বলবে যে তুই এখানে কেন এসেছিস আমরা জানি, তুই ভবিষ্যৎ জানতে এসেছিস, তো তুই এখানে দাঁড়া, বল তুই কার কাছ থেকে শুনতে চাস, আমাদের কাছ থেকে নাকি আমাদের রানী হেকেটের কাছ থেকে, নাকি আমাদের যারা মানে সাপোর্টার রয়েছে ওদের একজন করে, যেমন ওই গডের সাপোর্ট করার জন্য একজন করে বাহন থাকে না, কার্তিকের বাহন ময়ূর, দেবী দুর্গার বাহন হচ্ছে সিংহ, ঠিক সেরকম ভাবে এদের উইচেস গুলোর একটা করে বাহন রয়েছে, একজনের নাম গ্রে মালকিন, এরকম ভাবে সব নাম রয়েছে। তো ওদের কাছ থেকে শুনতে চাস, নাকি আরো অন্য কোনো আমাদের থেকে যারা হায়ার র্যাঙ্কে রয়েছে তাদের কাছ থেকে, কার কাছ থেকে শুনতে চাস বল। তখন ম্যাকবেথ বলে যে আমাকে পুরো কথাটা জানাও।
যে বলতে পারবে সেই আমাকে পুরো ব্যাপারটাকে পুরো পরিষ্কার করে বলো। তখন দেখা যায় একটার পর একটা স্পিরিট আসে। ফার্স্ট স্পিরিট, সে হচ্ছে একটা মানে আর্মড হেড, একজন আছে আর্মড হেড, একজন আছে ব্লাডি চাইল্ড, সঙ্গে হাতে একটা ওই গাছের ডাল ছিল। এরকম ভাবে অ্যাপারিশনস বলছে এদেরকে, এরকম ফার্স্ট অ্যাপারিশন, সেকেন্ড অ্যাপারিশন, থার্ড অ্যাপারিশন আছে। প্রত্যেকটা অ্যাপারিশন ম্যাকবেথকে নিয়ে কিছু কথা বলে। ফার্স্টের জন বলে, ম্যাকবেথ 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 বি অ্যাওয়ার অফ ম্যাকডাফ, ম্যাকডাফের থেকে একটু সাবধানে থাকবে। ম্যাকবেথ বলল কেন? তখন এরা উইচেসরা বলে, শোন তুই চুপ করে থাক, কথা বলা চলবে না, ওরা তোর আদেশ মানতে বাধ্য নয়, ওরা বললে তুই শুনবি, তুই কিছু জিজ্ঞেস করলে ওরা কিছু উত্তর দেবে না। তারপরে ওই ফার্স্ট অ্যাপারিশন ভ্যানিশ হয়ে গেল। সেকেন্ড অ্যাপারিশন এলো, সেকেন্ড অ্যাপারিশন এসে একটা ওরকম প্রফেসি বলে গেল। থার্ড অ্যাপারিশন এলো, সে এসে বললো যে ম্যাকবেথ তুই সাবধানে থাকিস, নইলে কিন্তু ওই বীরনামের ফরেস্ট যখন ডানসিনের হিলের দিকে এগিয়ে আসবে সেই দিনেই তোর মৃত্যু হবে। এটা শোনার পরে ম্যাকবেথের মনে খুবই আনন্দ। ম্যাকবেথ ভাবলো যে আচ্ছা, ম্যাকডাফের থেকে সাবধানে থাকতে হবে। আরেকজন বলল নো ওমেন বর্ন পারসন শুড কিল মি, কোনো ওমেন বর্ন পারসন আমাকে মারতে পারবে না। আরেকজন বলছে যতক্ষণ না বীরনাম উড ডানসিনেন হিলের দিকে এগিয়ে আসে ততদিন আমি মরবো না। এটা তো কখনোই পসিবল নয়। একটা জঙ্গল যার নাম বীরনাম, সেই জঙ্গলটা একটা পাহাড়ের দিকে উপরে এগিয়ে আসবে কি করে? এটা তো পসিবল নয়। ম্যাকবেথ নিচে খুবই মানে আনন্দিত যে আমার তাহলে আর মৃত্যু হবে না, তাহলে ম্যাকডাফের থেকে সাবধানে থেকেই কি হবে, ও বেঁচে থাক, এরকম ভাবে ম্যাকবেথ বলে। পরবর্তীকালে দেখা যায় নেক্সট সিনে, যেখানে লেডি ম্যাকবেথ ঘুমের মধ্যে হাঁটছে। একজন ডক্টর এসেছেন দেখার জন্য, ট্রিটমেন্ট করার জন্য। তিনি এসে বলছেন যে ওখানে মেড সার্ভেন্ট একজন আছে, সেই মেড সার্ভেন্টকে বলছেন যে কি হলো, অসুবিধাটা কি হচ্ছে লেডি ম্যাকবেথের। তখন মেড সার্ভেন্ট বলে, দেখুন, জেন্টেল ওমেন বলে লেখা আছে তার নাম। উনি বলছেন দেখুন, আমাদের কুইন লেডি ম্যাকবেথ, উনি রাতের বেলায় ঘুমের মধ্যে থাকেন, ঘুমের মধ্যে চোখ খোলা থাকে, আর উনি হেঁটে বেড়ান, হাঁটতে হাঁটতে বারবার হাত হাত দুটোকে ঘষতে থাকেন, আর কি সকল বিড়বিড় করে বলেন আমি কোনো মানে বুঝতে পারি না, কেন বলেন তাও জানি না। আবার উনি নিজের বেডে ফিরে চলে যাবেন, দিয়ে ঘুমিয়ে যান। ওনার কিছু মনে থাকে না যে ঘুমের মধ্যে উনি এরকম ভাবে বলছিলেন। এইটা শোনার পরে ডক্টর বলেন যে এটাও কি করে পসিবল হয়। ঠিক সেই মুহূর্তে লেডি ম্যাকবেথ হাঁটতে হাঁটতে এগিয়ে এলো, হাতে একটা ক্যান্ডেল রয়েছে, ক্যান্ডেলটা নিয়ে সে বলছে আউট আউট ড্যাম স্পট। তারপরে একটা জায়গায় বলছে যে ক্যান্ডেলটাকে নিভিয়ে দাও, ব্লো আউট দ্য ক্যান্ডেল। তো এই যে কথাগুলোকে বলছে, এই কথাগুলো কিন্তু ইম্পর্টেন্ট, যে কে বলেছিল, কেন বলেছিল, প্রত্যেকটা ইম্পর্টেন্ট জিনিস। ওইখান থেকে শর্ট কোশ্চেনের ওই এমসিকিউ টাইপ কোশ্চেন দেওয়া যেতে পারে। তো লেডি ম্যাকবেথ ঘুমের মধ্যে হাঁটতে হাঁটতে এসে বলছে যে এই ঘটনাটা এত রক্তাক্ত হয়ে যাবে আমি কখনো ভাবিনি। আমার হাতের এই যে রক্তের দাগ লেগে গেছে, অল দ্য পারফিউমস অফ অ্যারাবিয়া উইল নট সুইটেন দিস লিটল হ্যান্ড। আমার হাতের এই রক্তের দাগ যত মানে আরবের যত পারফিউম রয়েছে, যেগুলো বেস্ট কোয়ালিটি পারফিউম, সেই পারফিউম দিয়ে যদি আমার হাত ধোয়া হয় তবু আমার হাত রক্তের দাগটা যাবে না, স্মেলটা যাবে না। এই যে লেডি ম্যাকবেথের কথাগুলো, লেডি ম্যাকবেথ কোথাও যেন অনুতাপ একটা রয়েছে মনের ভেতরে, যে আমি যা করেছি সেগুলো ঠিক করিনি। লেডি ম্যাকবেথ একজন সাইকোলজিক্যাল পেশেন্ট হয়ে গেছে। এই ঘুমের মধ্যে হেঁটে চলা, এটাকে বলে সোমনাম্বুলিজম। তো ঘুমের মধ্যে হাঁটতে চলতেও অনেক কিছু এরকম কথা বলে স্যার ফেলে। একবার রিপিট করুন। সোমনাম্বুলিজম, এই ঘুমের মধ্যে হাঁটা চলা করাটাকে বলে সোমনাম্বুলিজম। এই স্পেলিংটা বলুন স্যার। SOMNUMBULISM, সোমনাম্বুলিজম। তো এই যখন ঘুমের মধ্যে ওইভাবে হাঁটাচলা করে,
তখন যে কথাগুলোকে বলেছে ডক্টর সেগুলো শোনার পরে বুঝতে পারে যে এমন কিছু জিনিস লেডি ম্যাকবেথ দেখে ফেলেছে বা জানে যেটা একজন ফিমেল হিসেবে ওর দেখা বা জানাটা উচিত হয়নি, যে জিনিসটা পার্মানেন্টলি তার মনের ভেতরে দাগ কেটে গেছে। ও একজন সাইকোলজিক্যাল পেশেন্ট হয়ে গেছে। ম্যাকবেথ বলে, শোনো ডক্টর, তুমি কি দেখলে, লেডি ম্যাকবেথ কেমন আছে? বলে যে এরকম অবস্থা, কিভাবে সারবে দেখতে হবে। ম্যাকবেথ বলে, তুমি ওকে যদি সারিয়ে ফেলো, মনে রেখো আমার রাজ্যে সব জায়গাতে তোমার নাম হবে, আমি সবাইকে তোমার নাম বলে দেব এবং তোমাকে আমি যত যা চাই সব এনে দেব, ওকে সারিয়ে তোলো। আর যদি উল্টোটা হয় তাহলে কিন্তু তোমার প্রাণ যাবে। এরপরে ডক্টর তখন ভাবছে যে আমি এখান থেকে কোনো রকমে একবার পালিয়ে গেলে আর এই ক্যাসেলে কখনো আসবো না। লেডি ম্যাকবেথ পরের সিনে দেখা যায় যে মারা গেল। লেডি ম্যাকবেথ রানী হওয়ার জন্য চেষ্টা করলো, তার হাজবেন্ডকে প্রভোগ করলো, তারা রানী হলো, তার হাজবেন্ড রাজা হলো। আলটিমেটলি যেই দিন থেকে তারা রাজা বা রানী হয়েছে দুজনেরই ঘুম উড়ে গেছে। ম্যাকবেথ, সে ভাবছে যে এরপরে তাহলে কেউ মনে হয় জেনে যাবে, সে একের পর এক মার্ডার করে যাচ্ছে। ম্যাকবেথ হ্যাজ বিকাম আ সিরিয়াল কিলার। লেডি ম্যাকবেথ, সে তার ক্রাইম ইন পার্টনার, পার্টনার ইন ক্রাইম, মানে ওই অপরাধের সঙ্গী। এরপরে লেডি ম্যাকবেথ মারা যাবার পরে ম্যাকবেথের একটা স্পিচ ছিল। ম্যাকবেথকে গিয়ে তার একজন সার্ভেন্ট, তার নাম সেইটন, SEYTON, সেইটন ম্যাকবেথকে গিয়ে খবর দেয় যে মহারাজ, আপনাকে এটা বলতেও খারাপ লাগছে, একটা খবর আছে, সেটা হলো লেডি ম্যাকবেথ মারা গেছে। এই খবরটা কে দিয়েছিল, লেডি ম্যাকবেথের ডেথ নিউজটা, সেটাও একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন। সেইটনকে ওই খবরটা শোনার পরে, লেডি ম্যাকবেথ সম্পর্কে ওটা জানার পরে, ম্যাকবেথ নিজে নিজে একটা সলিলোকি বলে যে দেখো, টুমোরো অ্যান্ড টুমোরো অ্যান্ড টুমোরো, সলিলোকি ওখানে রয়েছে, আগামীকাল বা তার পরের দিন বা তার পরের দিন তাকে মরতেই হতো। সে যে মারা গেছে এটাই ভালো হয়েছে, কারণ তার যন্ত্রণাটা কমেছে। এত যন্ত্রণা নিয়ে, মানসিক সমস্যা নিয়ে সে বেঁচে ছিল, এর থেকে মরে যাওয়াটাই ভালো। কে চায় এরকম ভাবে যন্ত্রণা নিয়ে বেঁচে থাকতে? ম্যাকবেথ এরকম ভাবে ল্যামেন্ট করে করে কথাগুলোকে বলছে। এই যে ম্যাকবেথের বিলাপ করা, শোক পালন করা, এইগুলোর মধ্যে থেকে আমরা বুঝতে পারি ম্যাকবেথ কোথাও যেন নিজেও অনুতাপ বোধ করছে যে কিং ডানকানকে মেরে আমি ভুল করেছি। ম্যাকবেথ একটা জায়গায় বলবে যে, মানে আমাদের জীবন সম্পর্কে বলবে, ইট ইজ আ টেল টোল্ড বাই অ্যান ইডিয়ট, ফুল অফ সাউন্ড অ্যান্ড ফিউরি, সিগনিফাই নাথিং। আমাদের জীবনটা হচ্ছে একটা বোকা মানুষের দ্বারা বলা একটা গল্পের মতো, যার ভেতরে অনেক আওয়াজ রয়েছে, অনেক কিছু গর্জন টর্জন রয়েছে, মানে গুরুগম্ভীর ব্যাপার, কিন্তু আলটিমেটলি যার কোনো মানে নেই। ম্যাকবেথ তার নিজের লাইফটাকে অ্যাসেস করে এই এক কথাই বলে দিয়েছে, খুব ইম্পর্ট্যান্ট একটা স্টেটমেন্ট, যে আমাদের জীবনটা একটা বোকা মানুষের বলা গল্পের মতো। দেখো, আমি রাজা হওয়ার জন্য কত কি করলাম, তার আগে কত লড়াই করেছি, যুদ্ধ করেছি, সব করার পরে আলটিমেটলি কি হলো, আমার জীবনটা শেষ হয়ে চলল। মানে জবের থেকে রাজাকে, ডানকানকে আমি হত্যা করেছি, তারপর থেকে আমার জীবনের কোনো মানেই নেই। ইট ইজ আ টেল টোল্ড বাই অ্যান ইডিয়ট, ফুল অফ সাউন্ড অ্যান্ড ফিউরি, সিগনিফাই নাথিং। এই যে লাইনটা, সাউন্ড অ্যান্ড ফিউরি বলে একটা ফ্রেজ রয়েছে, এই ফ্রেজটা একটা ইম্পর্টেন্ট ফ্রেজ। পরবর্তীকালে একজন নভেলিস্ট রয়েছেন, উইলিয়াম ফকনার। ওই উইলিয়াম ফকনারের একটা নভেলের, সরি একটা টেক্সটের, নভেল নয় ওটা, সম্ভবত একটা ড্রামা, একটা টেক্সটের টাইটেল হচ্ছে সাউন্ড অ্যান্ড ফিউরি। তাহলে শেক্সপিয়ারের লেখা এই পার্টিকুলার স্পিচটার থেকে ইন্সপিরেশন নিয়ে একটা পুরো টেক্সট লিখে ফেলেছেন অন্য একজন রাইটার, শুধু ওই একটা ফ্রেজকে ইউজ করে, সাউন্ড অ্যান্ড ফিউরি। তার মানে বুঝতেই পাচ্ছেন যে ওই পার্টিকুলার ফ্রেজটা কতটা ফিলোসফিক্যাল থট ওর মধ্যে রয়েছে। এত বেশি এই টেক্সটের ভেতরে, ম্যাকবেথ টেক্সটার ভেতরে প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা ইনফরমেশন এত বেশি ইম্পর্টেন্ট এবং এত সুন্দরভাবে প্রেজেন্ট করা, মানে উই ক্যানট ইমাজিন। ম্যাকবেথ টেক্সটটা আজকে 400 বছর পরে এসেও রেলিভেন্ট।
মানে ভাবুন 1606 লেখা হয়েছে, আমরা 2025 এসেও পড়ছি। এই টেক্সটটা এত বেশি রেলিভেন্ট, তার কারণ হচ্ছে ম্যাকবেথের ড্রামাটার মধ্যে সুন্দরভাবে সবকিছু বর্ণনা দেওয়া, ওখানে প্রত্যেকটা ক্যারেক্টারকে ইকুয়াল ইম্পর্টেন্স দেওয়া, একটা ডে টু ডে লাইফের সাথে রিলেটেড থিমকে নিয়ে ড্রামাটাকে লেখা, যেটা শেক্সপিয়ার বরাবর করে এসেছেন। দেখুন ম্যাকবেথের এই যে ঘটনাটা, এটা কি থিমের ওপরে লেখা? থিম হচ্ছে এখানে মানে মরালিটির একটা থিম রয়েছে, যে আমি ভুল করলে আমার শাস্তি হবে। সে আমি যত বড় মাপের চরিত্রই হই না কেন, আমি রাজা হতে পারি, কিন্তু মৃত্যু আমার হবেই যদি আমি ভুল করেছি। ম্যাকবেথের ভুলটা কোথায়? হোয়াট ইজ দ্য ট্র্যাজিক ফ্ল ইন ম্যাকবেথ? ম্যাকবেথের ফল্ট কি? ম্যাকবেথের ফল্ট হচ্ছে ওভার ভল্টিং অ্যাম্বিশন হুইচ হি ট্রাইড টু ফিল বাই রং মিনস। মনের মধ্যে অনেকেরই উচ্চাকাঙ্ক্ষা থাকবে, আমি এটা হতে চাই, আমি সেটা হতে চাই, তার মানে এই নয় যে কাউকে ওখানে মেরে ফেলে আমি সেটা হয়ে যাব। তাহলে মনের মধ্যে উচ্চাকাঙ্ক্ষাটা ভালো, কিন্তু উচ্চাকাঙ্ক্ষাকে পূর্ণ করতে গিয়ে কাউকে ক্ষতি করে দেওয়া বা অসৎ উপায়ে উচ্চাকাঙ্ক্ষা পূরণ করা, এটার জন্য শাস্তি হবে। যারা ওই অসৎ উপায়ে চাকরি পেয়েছিল, তাদের চাকরি চলে যাওয়া, এটা একটা পোয়েটিক জাস্টিস, মানে বিচার পেয়েছে তারা। কিন্তু যাদের সাথে উল্টোটা হয়েছে তারা অবিচার পেয়ে গেছে। যাই হোক, তো ম্যাকবেথের ওই যে লাস্টের দিকে লেডি ম্যাকবেথ মারা যাওয়ার পরে সেই মুহূর্তে একজন এসে খবর দেয়, মহারাজ তাড়াতাড়ি করে চলুন, দেখবেন চলুন, আমাদের ওয়াচ টাওয়ার থেকে দেখা যাচ্ছে বীরনামের জঙ্গলটা যেন এগিয়ে আসছে। ম্যাকবেথ বলে, তুই পাগল হয়ে গেছিস নাকি? একটা জঙ্গল কখনো এগিয়ে আসে? তোকে মেরেই ফেলবো, যদি সত্যি বলেছিস, যদি এটা মিথ্যে হয় চল মেরেই ফেলবো। ম্যাকবেথ গিয়ে দেখে সত্যি জঙ্গলটা এগিয়ে আসছে। ম্যাকবেথ তখন বলতে পারে, তাহলে ওরা আমার সাথে এরকম দু রকমের মানেওয়ালা কথা বলেছিল, মানে ইকুইভোকেট করেছিল, দ্ব্যর্থক শব্দগুলো ব্যবহার করেছে ওরা। কারণ উইচেস গুলো আমাকে বলেছিল যে যতক্ষণ পর্যন্ত না বীরনামের জঙ্গল ডানসিনের হিলের দিকে এগিয়ে আসে ততদিন তুই মরবি না। একটা জঙ্গল কখনো একটা পাহাড়ে উঠে চলে আসতে পারে না, কিন্তু এইখানে তো জঙ্গলটা এগিয়ে আসছে কি করে? কারণ ওই যে ম্যালকম যে ইংল্যান্ডে পালিয়ে গিয়েছিল, ম্যাকডাফ ইংল্যান্ডে গেছে ম্যালকমের সাথে দেখা করতে, তারা ইংল্যান্ডের আর্মির সহায়তা নিয়ে ম্যাকবেথকে অ্যাটাক করার জন্য বীরনাম জঙ্গলে এসে হাজির হয়েছে। ওখানে জঙ্গলের গাছের ডালগুলোকে সবাই একটা একটা করে ভেঙে নিয়ে নিজেদেরকে আড়াল করার জন্য নিজেদের সামনে একটা করে ডাল ধরে ধরে ওরা মার্চ করতে করতে আর্মিরা এগিয়ে আসে। এখন এত যখন সোলজার প্রত্যেকে ডাল ভেঙে নিয়ে এগিয়ে আসছে, দূর থেকে দেখলে মনে হচ্ছে জঙ্গলটাই এগিয়ে আসছে। ম্যাকবেথ তখন বলল, তাহলে উইচেসরা আমাকে ঠকিয়েছে, কিন্তু ওরা তো বলেছিল যে আমাকে কোনো ওমেন বর্ন পার্সন মারতে পারবে না, তার মানে তো আমার মৃত্যু হবে না, তাহলে আমার ভয় কিসের? তারপরে একের পর মানে একটু ঘটনাটা এগিয়ে চলে এবং সোলজার্সরা এসে অ্যাটাক করে। অ্যাটাক করতে করতে হঠাৎ করে ম্যাকবেথ আর ম্যাকডাফ মুখোমুখি হয়। এই ফেস টু ফেস ডুয়েলের সময়, মানে ডুয়েল ফাইটের সময়, ম্যাকবেথ বলে যে দেখো ম্যাকডাফ, তুমি আমাকে মারতে পারবে না, আর তুমি ভেবো না তোমার কাছে আমি হেরে যাব। তাহলে একটা চলো এখনই ডিসাইড করে নিই, আমরা নিজেদের মধ্যে লড়াই করব, যে বলবে ব্যাস আর থাক আর পাচ্ছি না, সে হেরে গেছে। আমি কিন্তু বোকার মতো, মানে রোমান ফুল, ওখানে একটা কথা, একটা কোটেশন ছিল, ওয়াই শুড আই প্লে লাইক আ রোমান ফুল? আমি কেন ওই জুলিয়াস সিজারের মতো নিজে নিজের গলা কেটে সুসাইড করতে যাব? আমি লড়াই করব, হেরে যাই যদি তোর হাতে মরে যাব, আমি কিন্তু তোর হাতে বশ্যতা স্বীকার করতে যাব না। এই যে বলেছিল ম্যাকবেথ, তারপরে ম্যাকডাফের সাথে লড়াই শুরু করে। আর ম্যাকডাফকে বলে, তুমি বেকার আমার সাথে লড়াই করছো, তুমি আমাকে মারতে পারবে না, কারণ তুমি কি কোনো ওমেন বর্ন নও? ম্যাকডাফ বলে, হ্যাঁ আমি ওমেন বর্ন, কিন্তু আমার জন্মটা সিজারিয়ান প্রসেসে হয়েছে, ন্যাচারাল বর্ন বেবি আমি নই। তাহলে ডক্টররা আমাকে মাদার্স উম থেকে বার করে এনেছে, তাহলে আমি যেহেতু ডক্টরদের হাতে মানে পৃথিবীর আলোটা দেখতে পেয়েছি, ডক্টররা আমাকে হেল্প করেছেন পৃথিবীর আলো দেখতে, তাহলে আমি তো ওমেন বর্ন হচ্ছি না, মাদার্স উম্বে আমি ছিলাম ঠিকই। এই কথাটা শোনার পরে ম্যাকবেথ ভাবে যে পুরো ঘটনাটা ওর সাথে উল্টো হয়ে গেছে।
তাহলে উইচেসরা আমাকে ঠকিয়েছে এই বলে, দিয়ে ওরা দুজনে লড়াই করতে থাকে। ম্যাকডাফ ম্যাকবেথের গলাটা কেটে মেরে দেয়। তাহলে ম্যাকবেথকে কে মেরে ফেলেছে? ম্যাকডাফ। মেরে ফেলার পরে ওর মুন্ডুটাকে নিয়ে গিয়ে ওই রাজার যে ক্যাসেল, ডানকানের যে ক্যাসেল, সেই ক্যাসেলের গেটের ওয়ালে আটকে দেয় এবং বলে যে পরবর্তীকালে কেউ যদি বিশ্বাসঘাতকতা করে, সেই বিট্রেয়ালের মানে যে বিশ্বাসঘাতকতা করবে সেই বিশ্বাসঘাতকের কি শাস্তি হতে পারে এই মুন্ডুটা দেখলেই সে বুঝতে পারবে। এটা একটা নমুনা হিসাবে এখানে আটকানো থাকে। তারপরে বলে যে তাহলে আমাদের এরপর থেকে নতুন কিং আমরা পেয়ে গেলাম, ম্যালকম, আপনাকে কংগ্রাচুলেশনস, ইউ আর দ্য কিং অফ স্কটল্যান্ড। সবাই তারপরে অল হেল টু দ্য কিং বলে সবাই ওখানে গ্রিট করতে শুরু করে এবং স্কটল্যান্ডের রাজা হিসেবে ম্যালকমকে অ্যাকসেপ্ট করে নেয়। ম্যালকম ওখানে রাজা হয়ে যায়। এদিকে ফ্লিয়েন্স কি হলো, ফ্লিয়েন্সের ব্যাপারটা আমরা জানতে পারি না। এখন উইচেসরা তো আর গডেস নয়, মানে আমরা জানি যে ভগবান সব কিছু জানেন, তা উইচেসরা সব কিছু জেনে যায় যদি, তাহলে তো ওরা ভগবান হয়ে গেল। ওরা ভগবান নয়, ওদেরও একটা লিমিটেশন আছে, ওরা একটা সার্টেন জিনিস জানে, তার বেশি জানে না। সেইটা বোঝানোর জন্যই হয়তো উইচেসদের ওই যে করা প্রফেসিগুলো ব্যাংকো সম্পর্কে সত্যি হয়নি, ম্যাকবেথ সম্পর্কে সত্যি হয়েছে যদিও ব্যাংকোরটা হয়নি। এখানে একটা সোর্স রয়েছে, মানে ম্যাকবেথটা লেখার জন্য কোথা থেকে আমরা সোর্স পেলাম যে ম্যাকবেথ স্টোরিটাকে আমরা শেক্সপিয়ার লিখেছেন আমরা পড়ছি, সেই সোর্সগুলো আমি ওই যেটা হ্যান্ডআউট দেওয়া আছে ওখানে লিখে দিয়েছি, ওখানে লেখা আছে দেখবেন। একটা হচ্ছে হলিনশেডস ক্রনিকল, যেখানে পড়ে উনি ম্যাকবেথ সম্পর্কে গল্পটা জানতে পেরেছিলেন শেক্সপিয়ার, সেটাকে নিজের মতো করে একটা ড্রামার আকারে প্রেজেন্ট করেছেন। আরেকটা ব্যাপার রয়েছে যেটা হচ্ছে গান পাউডার প্লট। গান পাউডার প্লটটা কি? ম্যাকবেথ ড্রামাটা লেখা হয়েছে, সরি, ম্যাকবেথ ড্রামাটা পারফর্ম করা হয়েছে 1606-এ। আমরা জানি 1603 থেকে জেমস দ্য ফার্স্টের রাজত্ব শুরু হয়েছে, যেটাকে আমরা ইংলিশ লিটারেচারে বুঝি জেকোবিয়ান পিরিয়ড, মানে যেখানে জেমস দ্য ফার্স্ট হচ্ছেন রাজা, উনি হচ্ছেন একজন প্রোটেস্টান্ট। তো যখন জেমস দ্য ফার্স্ট উনি তার পার্লামেন্টে গিয়ে একটা বক্তৃতা দেবেন, সেরকম একটা দিনে অধিবেশনের সময় কিছু ক্যাথলিক তারা প্রোটেস্ট করতে শুরু করে এবং তারা ঠিক করে যে জেমস দ্য ফার্স্টকে এবং তার সঙ্গে তার পুরো ফ্যামিলি, তার যে দলবল আছে সাপোর্টার, সবাইকে বোম ব্লাস্ট করে মেরে ফেলবো। এর জন্য ওরা পার্লামেন্টের ভেতরে আগের থেকেই একটা সিক্রেট চেম্বারের ভেতরে বারুদ ভর্তি করে রাখে। ওই বারুদকে ইংলিশে বলছে গান পাউডার। তো বারুদ ভর্তি করে যখন রাখে, ওরা ঠিক করে যে ঠিক সময়ে আমরা আগুন ধরিয়ে দেব, পুরো পার্লামেন্ট উইথ কিং জেমস ফার্স্ট ব্লাস্ট হয়ে যাবে। ঠিক ওই রকম প্ল্যান করা হয়, কিন্তু ধরা পড়ে যায়। এই যে ধরা পড়ে যাওয়ার পরে ওই প্ল্যানটা কিন্তু মানে সাকসেসফুল হয়নি। তাহলে কেউ তো একজন ছিল যে রাজাকে মেরে ফেলার জন্য চেষ্টা করেছে। শেক্সপিয়ার ওই রিসেন্ট একটা ইনসিডেন্টকে মনের মধ্যে রেখে ওইটাকে ড্রামাতে ইউজ করে দিয়েছেন, যে কেউ না কেউ রাজাকে মেরে ফেলার চেষ্টা করছিল জেমস ফার্স্টকে। ঠিক এখানেও ডানকানকে মেরে ফেলার জন্য ম্যাকবেথ চেষ্টা করেছে। তাহলে গান পাউডার প্লট হচ্ছে একটা সোর্স, যে ইনসিডেন্টটাকে কাজে লাগিয়ে ম্যাকবেথের মধ্যে শেক্সপিয়ার ওই ইনসিডেন্টটাকে খুব ভালোভাবে ইউজ করে নিয়েছেন। এরপর ওই ড্রামাটার মধ্যে আমরা যদি দেখি ম্যাকবেথ ড্রামাটাতে আমরা কি কি পাবো, ম্যাকবেথ ড্রামাটা এত পপুলার কেন, সেটার জন্য ম্যাকবেথের ধরুন আপনারা যদি কোনো সিনেমা হলে গিয়ে থাকেন, থিয়েটারে যদি যান, তাহলে দেখবেন থিয়েটারে সবার সামনে যারা বসে তাদের টিকিটের দাম কম এবং তারা হচ্ছে ওই সাধারণত গ্রাউন্ডলিংস, ওয়েজ আর্নার, ডেইলি লেবার, ডেইলি আর্নার, ব্রেড আর্নার যাদেরকে বলি, তার সেরকম ধরনের মানুষ। তারপরে যারা বসে ওই সিলভার বা গোল্ড, এরা হচ্ছে স্কলারলি পার্সন, মানে স্কুল কলেজ পড়াশুনো করেছে, তারা একটু বোঝে এই কথাটা কেন বলেছে, তার যুক্তি কি, এই সকল ব্যাপারগুলো বোঝে। তা প্রথমের দিকে যারা একদম স্টেজের সামনে, তারা আনন্দ করার জন্য যায়। যারা স্কলারলি পার্সন তারা একটু মজা পাবে এবং তার সাথে সাথে কিছু বুদ্ধির জিনিস থাকবে, একটু মাথাটা কাজে লাগাতে হবে, দেখে আনন্দও হবে এবং মাথাও কাজে লাগবে, এরকম ইন্টেনশন নিয়ে যায়। আর সবার পিছনে
একদম রয়্যাল জায়গাতে বসে থাকবেন রাজা, জেমস ফার্স্ট বসবেন। তাহলে জেমস ফার্স্ট যদি একটা ড্রামা দেখতে যান, ওখানে গিয়ে যদি দেখেন যে এটা ওই আহ, একটা মানে ডেইলি লেবার বা ওয়েজ আর্নারের ফ্যামিলির স্টোরি বলা হচ্ছে, জেমস ফার্স্ট কেন দেখবেন? উনি ইন্টারেস্টেড হবেন না। তাহলে জেমস ফার্স্ট যাতে ইন্টারেস্টেড হন, উনি যাতে নিজের লাইফের সাথে রিলেট করতে পারেন, সেই জন্য গান পাউডার প্লটটাকে ইউটিলাইজ করা হয়েছে, নিজের লাইফের স্টোরিটাকে ওখানে বলা হয়েছে। তাহলে জেমস ফার্স্ট উনি রয়্যাল ইয়েতে বসে, রয়্যাল ওই প্লেসটাতে বসে উনি এনজয় করছেন এবং নিজের লাইফটাকে রিলেট করতে পারছেন, যে কেউ একজন আমার বিরুদ্ধে প্রতারণা করেছিল, ঠিক একই রকম ঘটনা এখানেও আমরা দেখছি। মানে দ্য ড্রামা ম্যাকবেথ ইজ ভেরি রেলিভেন্ট টু মাই লাইফ, এটা জেমস ফার্স্ট ফিল করবে। অডিয়েন্স ওখানে যখন বসে থাকবে, যারা গ্রাউন্ডলিংস তারা উইচেস, উইচক্রাফট, নেক্রোম্যান্সি, কিলিং এই সকল সিনগুলোকে দেখে ইন্টারেস্টেড হবে। আবার যারা স্কলারলি পার্সন, তারা যখন ওখানে দেখবে যে সব কিছু সুন্দরভাবে বলা হয়েছে, ল্যাঙ্গুয়েজ যেমন সুন্দর, প্রেজেন্টেশন সুন্দর, তার সাথে পুরো পারফরমেন্সটা জুড়ে একটা মানে কম্প্যাক্ট একটা প্যাকেজ রয়েছে, তারাও খুবই আনন্দিত হবে। এই জন্য ম্যাকবেথটা আজকেও রেলিভেন্ট। ব্যাস এটুকুই আমার বলার। এরপরে যদি আপনাদের কিছু কোয়ারি থাকে বলুন। আর একটা পিডিএফ আছে এমসিকিউ আপনাদের সেলফ প্র্যাকটিসের জন্য, ওটা আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি, আপনারা তাহলে নিজেদের মতো করে প্র্যাকটিস করে নিতে পারবেন। বলুন যদি কিছু কারো কোয়ারি থাকে। বলছি স্যার, ওই পাবলিকেশন আর রেটিং এই ব্যাপারটা আমাকে আবার একটু বুঝিয়ে বলুন তো। পাবলিকেশন আর মানে পাবলিশ কবে হয়েছিল, স্পেস, হ্যাঁ স্পেস কবে হয়েছিল ঠিকঠাক করে? আচ্ছা, আমার কাছে একটা লেখা আছে যে 1603 সালে লেখা হয়েছিল। হ্যাঁ এটা কি? 1603-এ, 1605-এ গান পাউডার প্লট, 1603 থেকে ড্রাফটিং শুরু করে, কিন্তু ফার্স্ট পারফরমেন্সটা হয়েছিল 1606-এ। তো এগুলো মানে এক্স্যাক্টলি এইভাবে বলা যায় না যে কোন তারিখে বা কখন হয়েছে, সেটা বলা যায় না, সেটা তাহলে আরও ডিটেলস দেখলেও পাওয়া যেতে পারে হয়তো। আর 1623-তে পাবলিশড হয়েছিল, সেটা হচ্ছে ফোলিও এডিশনে। আমরা জানি শেক্সপিয়ারের বেশ কিছু রাইটিং, মানে অনেকগুলো ড্রামা তার সাথে সনেটস এগুলো মিলে ফোলিও এডিশন বেরিয়েছিল, সেই ফোলিও এডিশনে এটা ম্যাকবেথ পাবলিশড হয়েছিল। তার আগে ম্যাকবেথ পাবলিশড হয়নি, শুধু পারফর্মড হয়েছিল। ঠিক আছে। আচ্ছা, স্যার, হ্যাঁ বলুন। হ্যাঁ বলছিলাম যে আমাদের যে এমসিকিউর জন্য যে ছোট ছোট যে কোয়েশ্চেন গুলো হয় আর কি, ওইগুলো যদি একটু মানে ওরকম টাইপের গুলো যদি একটু মানে লেখা বা জায়গাটা করে পিডিএফ করে দিয়ে দেওয়া যায় খুব ভালো হয়। এইটা তো ধরুন প্লটটা পড়লাম, মানে সোর্সেস পড়লাম বা প্লট পড়লাম, সামারি পড়লাম, ঠিক আছে। কিন্তু আমাদের এমসিকিউ যেরকম টাইপ পড়বে, যে শর্ট কোয়েশ্চেন যেগুলো খুব ইম্পর্টেন্ট সেরকম টাইপের গুলো যখন আপনি বলছেন, নয় লেখা একটা দিয়ে দিলে বা পিডিএফ একটা দিয়ে দিলে খুব সুবিধা হয় আর কি। হ্যাঁ আমি এক্ষুনি একটা পিডিএফ শেয়ার করে দিচ্ছি যেটা এমসিকিউ আছে, আপনারা একবার দেখুন ওটা। ওকে স্যার। হ্যালো। ক্লাসেস। হ্যাঁ এমসিকিউটা পাঠিয়ে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন? ইয়েস স্যার, হ্যাঁ স্যার। তাহলে কি স্যার এইগুলো যেগুলো আমরা জানি ধরুন সেগুলো আমরা করে, আর যেগুলো জানবো না সেগুলো কি নেক্সট ক্লাসে আপনাকে বলবো? আচ্ছা এখন আর একটু টাইম আছে, যদি আপনারা 10 মিনিটের মধ্যে এটাই করে নিতে চান বলতে পারেন।
মানে ব্যাপারটা ওটা হচ্ছে স্যার, যে লাইনগুলো আপনি যেগুলো বললেন সেগুলো তো আমরা অবশ্যই হাইলাইট করেছি, কিন্তু এমন কিছু আরো ইম্পর্টেন্ট লাইন আছে যেখান থেকে প্রশ্ন হতে পারে, সেরকম কিছু হাইলাইট করে দিলে ভালো হতো আর কি। আচ্ছা, তো ওইটা খুবই জটিল কাজ হবে, মানে ম্যাকবেথের ভেতরে প্রত্যেকটা লাইনই তো ইম্পর্টেন্ট, এরপরে ওইভাবে বলে দেওয়াটা খুবই জটিল। আপনারা এক কাজ করতে পারেন, কিছু এমসিকিউর বই যদি কিনে নেন, সেই রকম বইগুলোর থেকে যদি প্র্যাকটিস করতে থাকেন তাহলে কিন্তু অনেকটা কভার হয়ে যাবে। প্রথমে আগে যে হ্যান্ড আউটটা দিয়েছি ওই হ্যান্ড আউটটাকে পড়ে নিলেন, সামারিটা জানা হয়ে গেল। এরপরে আপনি যদি ড্রামাটাকে আরেকবার রিভাইজ করে নেন, আপনারা এটা অনেক আগে হয়তো যদি পড়ে থাকেন, ড্রামাটাকে নিলেন, পড়ে নেওয়ার পরে ওই কোশ্চেন সেটগুলোকে মানে নিজেরা প্র্যাকটিস করতে থাকেন, তাহলেই দেখবেন অনেকটা প্রিপারেশন হয়ে যাবে। লাইন এক্স্যাক্টলি বলাটা খুবই জটিল, বুঝতে পারছেন গুরুপদ বাবু? ঠিক আছে স্যার। তাহলে স্যার এই কোয়েশ্চেন গুলো তাহলে এখন আমরা মানে ডিসকাস করে নিলে তো ভালো হতো, যে কোয়েশ্চেনটা আপনি পাঠিয়েছেন। হ্যাঁ, শিউলি ম্যাডাম কি বললেন আমি শুনতে পেলাম না, আরেকবার বলুন। স্যার বলছি যে এই যে কোয়েশ্চেন গুলো সেন্ড করেছেন না, ওইগুলো একটু আমরা যদি এখনই ডিসকাস করে নিই, যেগুলো জানি ধরুন প্রথম থেকে একবার ডিসকাস করে নিলে ভালো হয়, যেগুলো আমরা জানি না সেগুলো আমরা নোট ডাউন করে নিলাম। আচ্ছা, তাহলে বলুন না, এক না, একটা আমরা বলুন। আমরা নিজেরা না পড়লে তো আমরা না দেখলে তো সম্ভব না। আচ্ছা, আমি বলছি এই যে এমসিকিউ গুলো আছে, 25 এমসিকিউজ আছে, আপনারা এক্ষুনি বলে নিন না কি হতে পারে কোনটা, আপনাদেরও জানা হয়ে হ্যাঁ যাবে, স্যার আমার ওটাই বলছি। এক্সপ্লেন করে দিচ্ছি। হ্যাঁ স্যার ওটাই বলছি। হ্যাঁ, এক একটা আছে, হু ইজ দ্য সুপার উইচ অফ দ্য প্লে ম্যাকবেথ, বলুন কেউ আনসারটা। লেডি লেডি ম্যাকবেথ। ইয়েস, কারেক্ট আনসার। হুইচ উইচেস প্রফেসাইজ ম্যাকবেথ। স্যার 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 একটু আস্তে আস্তে বলুন না, প্রত্যেকটা আনসার বলছি লিখে নাও। আচ্ছা, সেকেন্ডেরটা আনসারটা বলুন। হ্যালো স্যার, হ্যাঁ বলুন। বলছি স্যার মানে একটা কোশ্চেন ছিল হুম। যে ইংল্যান্ডে তো থিয়েটারটা অনেকদিন আগে থেকে শুরু হয়েছিল, কিন্তু এখনো মানে থিয়েটারটা ওদের মানে বিরাট পপুলার আর কি। হ্যাঁ, হ্যাঁ, তো মানে এত পপুলার কেন আর কি? আগে অনেকদিন আগে থেকে শুরু হয়েছে, এখন থিয়েটার পপুলার ওদের কাছে অনেক বড় জিনিস আর কি। মানে ম্যাকবেথ ড্রামাটাকে আপনি বলতে চাইছেন যে এত পপুলারিটি আছে কেন? না না, শুধু না। শুধু ম্যাকবেথ নয়, শুধু ম্যাকবেথ নয়, থিয়েটারটা ওদের চালু হয়েছে তো অনেকদিন আগে হয়েছে, হুম। তো এখনো থিয়েটারটা ওদের অনেক পপুলার এখনো আর কি। তো রিজিনটা আচ্ছা, যদি স্যার একটু বলতেন। আচ্ছা দেখুন, মানে থিয়েটার পপুলার কেন তার অনেক কারণ আছে। থিয়েটারের ওপরে আলাদা করে স্টাডি হয়, আলাদা করে পাবলিকেশন আছে, মানে ম্যাকমিলান পাবলিশার্সের একটা বই আছে থিয়েটারের ওপরে স্পেশালি, ওখানে হ্যাঁ। থিয়েটারের ডিরেকশন নিয়ে লেখা আছে। ওখানে বলা হচ্ছে যে থিয়েটারের মধ্যে যে পারফরমেন্সটাকে দেখা যায় সেইটা একজন অ্যাক্টর অডিয়েন্সের সামনে লাইভ পারফর্ম করছেন, মানে মুভির ক্ষেত্রে সম্পূর্ণ আলাদা জিনিস। আমরা যখন আচ্ছা কোনো একটা মুভি দেখছি সেটা সম্পূর্ণ বারবার টেক রিটেক করে করে হয়, কিন্তু হুম হুম থিয়েটার লাইভ পারফরমেন্স দেখানো হয়। এখন এই যে হুম থিয়েটারে যখন কোনো একটা পারফরমেন্সকে দেখানো হয় সেটা অডিয়েন্সকে বেশি কানেক্ট করতে পারে। হতে পারে এখনকার মুভিদের মধ্যে ভিজুয়াল কিছু মানে ভিএফএক্স এর কাজ, অনেক কিছু জিনিস এসে যাওয়ার জন্য সবাই মুভিতে ইন্টারেস্টেড, কিন্তু হ্যাঁ থিয়েটারে ওই অ্যাক্টরের পারফরমেন্স বা স্ক্রিন প্লেটাকে ঠিকভাবে না লিখতে পারলে পুরো জিনিসটাই ঠিক করে প্রেজেন্ট হবে না। যে ড্রামাগুলো থিয়েটারে প্রেজেন্ট করা হয় সেই ড্রামাগুলো আপনি যদি কখনো থিয়েটারে প্রেজেন্টেশনটা দেখেন তাহলে পারফরমেন্সটা দেখলে বুঝতে পারবেন যে আপনি মুভিতে যেটা দেখেছেন সেটা এক রকমের জিনিস, কিন্তু থিয়েটারটা আরও এক রকমের। ধরুন আপনি টিভিতে কোনো একটা পারফরমেন্স হচ্ছে, ডান্স পারফরমেন্স, আপনি টিভিতে সেটাকে দেখলেন। আচ্ছা টেলিভিশনে দেখা ডান্স পারফরমেন্স আর আপনি যখন কোনো একজন ডান্সারকে কোনো স্টেজে ডান্স করতে দেখবেন, এই দুটোর মধ্যে এক্সপিরিয়েন্সটা অনেক আলাদা। সেই হ্যাঁ। জন্য সেই জন্য অডিয়েন্স কিন্তু এখনো থিয়েটারকে অনেক ভালোবাসে। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, সেকেন্ডেরটার আনসার কি হবে? উইচেস প্রফেসাইজ ম্যাকবেথ ফিউচার।
সিস্টার অফ ফেট বা নান অফ দ্য অ্যাবভ হবে। Weird না sister. ওয়েয়ার ওয়েয়ার সিস্টার্স। হ্যাঁ ওই থ্রি উইচেস কে বলা হচ্ছিল ওয়েয়ার্ড সিস্টার্স ব্যাংকো এই কথাটা থার্ডের কোশ্চেনটা হোয়াট ইজ দ্য টাইটেল গিভেন টু ম্যাকবেথ বাই কিং টেন অফ ডানকান কটন। গুড টেন অফ কটন। who Ten does of Cotton. who does Macbeth murder to become king ডানকান। good which novelist said the title of his novel inspired by Macbeth's speech? It is a tale told by an idiot full of sound and fury, signify nothing. William Faulkner. William Faulkner. Which character sees Banquo's ghost? Macbeth. ম্যাকবেথ। Who seeks revenge against Macduff. Macduff. What is the name of the forest? Bornamut. Birnamut. Namgil. How does Macbeth die? He's He is killed by Macduff. Macduff. He is killed by Macbeth. What is the main theme of the play? Ambition versus Ambition versus morality. Ambition versus morality. What is the character? Which character serves as Macbeth's conscience? Macbeth's conscience. conscious. Banquo. Yes. How? Bank is গুরুপদ বাবু আপনার ভয়েস ব্রেক করছে ঠিক বোঝা যাচ্ছে না বন্ধ করুন। আচ্ছা ওইটা হচ্ছে আমরা যদি একটু ক্যারেক্টার অ্যানালিসিস করি দেখব যে ম্যাকবেথের যে ক্যারেক্টারটা সে প্রথমে যখন ডানকানকে মেরে ফেলে তার আগে পর্যন্ত একটা হিরোইক ক্যারেক্টার আবার ম্যাকবেথকে ডানকানকে মেরে ফেলার পরে কমপ্লিটলি একজন ভিলেনিয়াস ক্যারেক্টার হয়ে যায় সিরিয়াল কিলার ম্যাকবেথ সে ফার্স্ট হাফে দেখা যাচ্ছে একজন হিরোইক আবার পরের হাফে মানে লাস্ট হাফে দেখা যাচ্ছে একজন ভিলেনিয়াস ক্যারেক্টার ম্যাকবেথ কোথাও না কোথাও পাপী হয়ে গেছে সোজা কথা এটা সিনার ব্যাংকো সেদিক থেকে প্রথমে ড্রামাটা যখন থেকে শুরু হয়েছে শেষ পর্যন্ত ব্যাংকোর চরিত্রের মধ্যে কোনো ফল্ট নেই একটা কথা যেটাকে আমরা বলি পোয়েটিক জাস্টিস মানে ভার্চু উইল বি রিওয়ার্ডেড অ্যান্ড ইভিল উইল বি পানিশড সোজা কথাই বললে ভালোর জন্য ভালো হবে যার মন্দ তার সাথে মন্দই হবে এটাকে বলে পোয়েটিক জাস্টিস এখন দেখুন ম্যাকবেথ সে ভালো ছিল কিন্তু খারাপ হয়ে গেছে আর যে খারাপ মন্দ তার সাথে তো মন্দ হওয়াটা দরকার মানে ম্যাকবেথ যখন শেষে গিয়ে মারা যাবে আমরা কিন্তু দুঃখ প্রকাশ করব একটু কিন্তু বেশি খুশি হই যে ঠিকই হয়েছে এইভাবে রাজা হবে তারপরে তোমার মৃত্যু হবে না এটা হতে পারে না ঠিক হয়েছে তাহলে ম্যাকবেথের মৃত্যুতে আমরা হ্যাপি হচ্ছি যেটাকে ট্র্যাজিক প্লেজার বলে আবার দেখুন ব্যাংকো যখন মারা গেল আমরা দুঃখ প্রকাশ করছি যে ব্যাংকো বেচারা কিছু জানতো না এই যে বেচারা মানে ইনোসেন্ট ব্যাংকোর চরিত্রটা হচ্ছে প্রথম থেকে শেষ পর্যন্ত একজন ইনোসেন্ট ক্যারেক্টার ঠিক যেমন ভাবে ম্যাকবেথের বিবেকটা ছিল ওই জন্য বলছি হুইচ ক্যারেক্টার সার্ভস অ্যাজ ম্যাকবেথস কনসায়েন্স ম্যাকবেথের বিবেক বললে যদি কোনো চরিত্র হতো এখানে কোন চরিত্রটা সেটা ব্যাংকো নেক্সট what is the symbolic meaning of the blood in the play Guilt and shame. guilt and shame ঠিক who becomes at the end of the play Malcolm. Malcolm what is the name of Macbeth's castle Inverness. Inverness which character is known for his loyalty to King Duncan Macbeth. which Macbeth. Macbeth was initially very loyal to the king.
লয়ালটির দিক থেকে একমাত্র ব্যাংকই ছিল। আচ্ছা। Where does Lady Macbeth's famous sleepwalking scene appear? ম্যাকবেথ তো শুরুর দিকে লয়্যালটি দেখিয়েছিল। হ্যাঁ, কিন্তু মানে আমরা ডানকানের কাছে লয়াল ক্যারেক্টার হিসেবে যদি দেখতে যাই, ম্যাকবেথকে বলে দেওয়াটা ভুল হবে, কারণ প্রথমের দিকে ভালো থাকলেও ম্যাকবেথ তো একজন ভিলেনিয়াস হিরো, সেই জন্য আমরা ওকে আটমোস্ট একজন লয়াল ক্যারেক্টার বলতে পারবো না। টপ টু টো লয়াল নয়। আচ্ছা, যাই হোক, তারপরে নেক্সট কোশ্চেন যে স্লিপ ওয়াকিং সিনটা কোথায় পাওয়া যাচ্ছে? অ্যাক্ট 5 সিন 1। অ্যাক্ট 5 সিন 1। এরকম কিন্তু অনেকগুলো সিন আছে, ওগুলোকে আপনারা একটু ফাইন্ড আউট করে নেবেন, ওটা ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন। যেমন ধরুন ফার্স্টে উইচেস সিন, অ্যাক্ট 1 সিন 1-এ পাবেন। তারপরে ওরকম ভাবে সিনগুলোকে খুঁজে নেবেন কোথায় রয়েছে। ড্যাগার সিন, ব্যাংকুয়েট সিন, স্লিপ ওয়াকিং সিন, এইগুলো। হ্যালো হ্যালো স্যার, দেখলাম স্যার ওই আপনি যেটা বললেন ওই গান পাউডার সিনটা, তো ওই গান পাউডার সিনটা মানে মানে ওটা কি মানে রিয়েলিটি মানে মানে ওইটার বেসিস করে লিখেছিলেন আর কি? হ্যাঁ, গান পাউডার প্লটটা হচ্ছে একটা রিয়েল ইনসিডেন্ট, একটা সত্যিকারেরই হ্যাঁ সেটাই বলতে ঘটনা। হ্যাঁ, হ্যাঁ আর আমি বললাম যে এখানে ড্রামার মধ্যে কয়েকটা সিন রয়েছে, যেমন উইচেস সিন, পটার সিন, ব্যাংকুয়েট সিন, স্লিপ ওয়াকিং সিন। এই সিনগুলোকে আপনাদেরকে একটু, ড্যাগার সিন, এই সিনগুলোকে একটু খুঁজে নিতে হবে যে কোন অ্যাক্টে কোন সিনে আছে। আচ্ছা, মানে এইগুলো কি প্রত্যেকটা একটা কোনো কোনো রেফারেন্স থেকে নেওয়া হয়? যেমন আপনি বলেন যে গান পাউডার প্লটটা যেমন যে তার বিশেষ করে কিছু মানে লিখেছেন আর কি, যে যে ওটা যেটা সত্যিকারেরই ঘটেছিল, হ্যাঁ, এটা আমাদের তিনি দেখিয়েছেন। তেমনি ভাবে কি মানে ওই ড্র্যাগার সিনটা বা যদি বলি ব্যাংকুয়েট সিনটা, ওটাও কি কোথাও থেকে নেওয়া হয়েছে? না 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 না, ওইটা সম্পূর্ণভাবে শেক্সপিয়ারের নিজের ক্রিয়েটিভিটি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 17টা কি হবে? হু ডিসকভার্স কিং ডানকানস বডি? ম্যাকডাফ। Macduff. What is the name of the Thane who is initially suspected of treason? ব্যাংকো। No. রাজার সাথে বিশ্বাসঘাতকতা কে করেছিল? ম্যাকবেথ। ম্যাকবেথ। না না, কোন থেন জিজ্ঞেস করছে? থেন অফ কডর। কড। Yeah. Which character says double double toil and trouble, fire burn and cauldron bubble? Weird Sisters. Weird Sisters. ওই যেখানে বলছিলাম ওরা রেসিপি বানাচ্ছিল, সেই রেসিপিটা বানাতে বানাতে ওরা এইভাবে বলছিল। Who kills Lady Macbeth? She dies of হ্যাঁ। What is the name of Macbeth's servant who is killed by Macbeth? ম্যাকবেথ বলেছিল যদি এটা সত্যি না হয় তাহলে মেরে ফেলবো, কিন্তু মারেনি, তাহলে এটা নান অফ দ্য অ্যাভাব হবে। Which character says something wicked this way comes? এই রাস্তা দিকে কেউ একজন খারাপ লোক আসছে। লেডি ম্যাকবেথ। না, ওয়েয়ার্ড সিস্টার্সরা বলেছিল যখন ম্যাকবেথের কাছে, মানে ম্যাকবেথ গিয়েছিল কনফার্ম করার জন্য যে তার ভবিষ্যতে কি হতে চলেছে তখন। আচ্ছা, who says fear is foul and foul is fear? Weird Sisters. Weird Sisters. Which character says out damn spot out I say? Lady Macbeth. ম্যাকবেথ। Lady Macbeth. লেডি ম্যাকবেথ। Who says Leon Macduff and damned be him that first cries hold enough? Macbeth. Macbeth. আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ এভরিবডি। Thank you, sir. থ্যাংক ইউ স্যার। ওকে।